ওয়েলকাম ব্যাক এভরিওয়ান। আজকে আমরা WBSSC সিলেবাস ওরিয়েন্টেশনে একটি ছোট মক টেস্টের ব্যবস্থা বা আয়োজন করেছি। তোমাদের প্রত্যেককে অনুরোধ, মক টেস্ট বাড়িতে অবশ্যই দিচ্ছ এবং সেগুলোকে ভালো করে দেওয়ার চেষ্টা করো। সামনে এসএসসির ডেটও ঘোষণা হয়েছে, তো আমরা সেই ওরিয়েন্টেশনে দ্রুত সিলেবাস কভার করার মতো করে যে প্রশ্নগুলো আসার মতো বা সম্ভাব্য সেই ধরনের উপর ভিত্তি করে একটি মক টেস্টের আয়োজন আজকে বলা যেতে পারে, যেটি পুরো সিলেবাস নয়, মোটামুটি 5খানা টপিক আমরা চুজ করেছি। প্রথম 5টি, যেখানে জিওটেকটনিক, মরফোলজি, ওশনোগ্রাফি, ক্লাইমেটোলজি, বায়োজিওগ্রাফি এবং এনভায়রনমেন্টাল জিওগ্রাফির পার্সপেক্টিভ বলা যেতে পারে। এই পার্সপেক্টিভে আমরা প্রত্যেকটি টপিককে আলাদা আলাদা ফরম্যাটে ভেঙেছি এবং প্রত্যেকটি টপিকের উপর যথাসম্ভব নিয়ন্ত্রিত প্রশ্ন, যেগুলি হয়তো বইতে রয়েছে বা কিছু প্রশ্ন আছে যেগুলো একটু হায়ার স্টাডিজ বইতে রয়েছে, সেই ধরনের প্রশ্নগুলোকে আমরা এখানে রাখার চেষ্টা করেছি। তোমাদের কাছে অনুরোধ, তোমরা অবশ্যই ভিডিওটি পছন্দ হলে শেয়ার করবে, অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবে। কোনো জায়গায় অসুবিধা হলে পারে চ্যাট বক্স খোলা রয়েছে, অবশ্যই সেখানে তোমরা নিজেদের প্রশ্ন রাখতে পারো। যদি কোনো জায়গায় মনে হয় যে এই বিষয়টিকে আরও দ্রুত জানার ইচ্ছে রয়েছে, আমার সাথে যোগাযোগ করতে পারো। পূর্বের ভিডিওগুলিতে আমার যোগাযোগের নাম্বারও দেওয়া রয়েছে। আর তোমরা অবশ্যই ভিডিওগুলোকে নিজেদের বন্ধুদের সাথে বসে একসাথে তোমরা শেয়ার করার চেষ্টা করো, দেখার চেষ্টা করো। হয়তো তোমাদের যে অসুবিধাগুলো রয়েছে দ্রুত নিষ্পত্তি ঘটতে পারে। তো আমরা প্রথম যে বিষয়টিতে আসব, সেখানে আমাদের যে প্রশ্নগুলো আসবে সেগুলো সবই ছোট ছোট ধাঁচে এবং খুব সহজবোধ্য পদ্ধতির মধ্যে দিয়ে যাওয়া। যদি কোনো জায়গায় মনে হয় যে এই প্রশ্নটিকে অন্য কোনো অ্যাঙ্গেল থেকে জানা যেতে পারে, সেটার জন্যও কিন্তু যোগাযোগ করতে পারো। তো আমি শুরু করছি। আমাদের প্রথম প্রশ্ন যে ভূত্বকের গঠন ও স্তরবিন্যাস, এই পার্ট থেকে, যেখানে আমরা প্রথম প্রশ্ন পাচ্ছি কি, পৃথিবীর ভূত্বক সবচেয়ে বেশি কোন উপাদান দ্বারা গঠিত? যদি বলা হয় পৃথিবীর ভূত্বক সবচেয়ে বেশি কোন উপাদান দ্বারা গঠিত, দেখো আমি এর উপরে কিন্তু ক্লাস নিয়েছিলাম, যেখানে আমরা বলেছিলাম যে পৃথিবীর সবথেকে বেশি ভূত্বকের মধ্যে আমাদের রয়েছে কি, অক্সিজেন, অর্থাৎ O2। এই অক্সিজেন অণুর উপাদানের উপর ভিত্তি করেই পৃথিবীতে সবথেকে বেশি আমাদের ক্রাস্টীয় মণ্ডল বা যেটাকে আমরা ভূত্বক বলে থাকি, সেটা কিন্তু সৃষ্টি বলা যেতে পারে। আচ্ছা, দ্বিতীয় যে কোশ্চেনটি রয়েছে, যেখানে আমরা বলতে পারি যে ভূত্বকের দ্বিতীয় প্রশ্ন হিসেবে রয়েছে ভূত্বকের সবচেয়ে পাতলা অংশ কোথায় অবস্থিত? আমরা জানি যে ক্রাস্ট এবং তারপরে এই ক্রাস্টকে আমরা দুটো ভাগে ভাগ করে থাকি, তাই না? তো ক্রাস্টের একটি অংশ গ্রানাইটিক এবং একটি অংশ ব্যাসল্টিক, অর্থাৎ একটা গ্রানাইট শিলা দ্বারা গঠিত এবং একটা ব্যাসল্ট শিলা দ্বারা গঠিত। গ্রানাইট শিলা দ্বারা গঠিত অঞ্চল বেসিক্যালি আমরা জানি মহাদেশ, এবং ব্যাসল্ট শিলা দ্বারা যারা গঠিত সেটা হচ্ছে মহাসাগর। তো এখন এই যে মহাদেশ এবং মহাসাগর, স্বাভাবিক অবস্থায় যদি ডেনসিটির পার্থক্য লক্ষ্য করা যায়, তাহলে মহাসাগরের ডেনসিটি অনেক ভারী বা অনেক বেশি, মহাদেশের ডেনসিটি অনেক হালকা বা মহাদেশেও ডেনসিটি অনেক কম। সেই কারণে আমরা ভূত্বকের যে পাতলা অংশ, সেটা ডেনসিটি বেশি হওয়ার জন্য, অর্থাৎ যত বেশি ডেনসিটি সে তত পাতলা স্থান জুড়ে অবস্থান করবে, সেই কারণে মহাসাগরের নিচে আমরা ভূত্বককে পাতলা অবস্থায় দেখতে পাই। তৃতীয় প্রশ্ন, ম্যান্টল ও কোর ভূত্বকের মধ্যে কোনটি দ্রবীভূত উপাদান? আমি তোমাদের কাছে একটু ক্ষমা চেয়ে নিচ্ছি। ক্ষমাটি হচ্ছে, দেখো বেশ কিছু প্রশ্ন এরকম বানান ভুল থাকতে পারে, কারণ কিছু কিছু ইংলিশ বই থেকে এগুলোকে ট্রান্সলেট করে বানানো হয়েছে। যেহেতু বাংলাতে এত MCQ সম্ভব নয়, সেই কারণে এই জিনিসটা আমার একটু বলে দেওয়া উচিত, কারণ অনেকেরই বানান নিয়ে সমস্যা হতে পারে। কোর হচ্ছে কয়কার বয়সীনরা, স্বাভাবিক এখানে কর নিয়েছে, এটা যেন কিছু মনে না করা, একটু বুঝে নিতে হবে। তোমাদের জন্য অনেক দ্রুত অনেক কিছু করতে হচ্ছে, সেই কারণে এটুকু কিন্তু ক্ষমস্য। ওকে, তো ম্যান্টল ও কোর ভূত্বকের মধ্যে কোনটি দ্রবীভূত উপাদান হিসেবে থাকে? এর মধ্যে কোনটি দ্রবীভূত বলা যেতে পারে? খুব ইম্পর্টেন্ট।
সিলিকেট, অর্থাৎ যেগুলো বালু কণা, সেই বালু কণা তৈরির যে সিলিকেট বলা যেতে পারে, সেই উপাদানটি আমরা ম্যান্টেল ও কোরের ভূত্বকের মধ্যে দ্রবীভূত, কারণ প্রচণ্ড তাপমাত্রায় এটি একটি অর্ধতরল অবস্থায় অবস্থান করে। আচ্ছা, আমাদের 4 নম্বর প্রশ্ন, সায়াল ও সাইমা দ্বারা গঠিত ভূত্বকের স্তরের কোনটি মহাদেশীয় ভূত্বকের বৈশিষ্ট্য? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। সায়াল ও সাইমা দ্বারা গঠিত ভূত্বকের স্তরের কোনটি মহাদেশীয় ভূত্বকের অংশ? সায়াল উপরে এবং সাইমা নিচে, তাই না? সায়াল থাকে যেহেতু অ্যালুমিনিয়াম এবং সিলিকা, এটা হালকা। সাইমা অর্থাৎ সিলিকা এবং এমজি, এটা ভারী, সে কারণে নিচের দিকে থাকবে। ক্লার্ক এবং ওয়াশিংটন দুজন বিজ্ঞানী, এদের মতে পৃথিবীর ভূত্বকের প্রধান মৌলিক যৌগ কোনটি? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। সাধারণ যে ছোট ছোট বই সেগুলোতে এগুলো নাও থাকতে পারে, একটু উচ্চ লেভেলের প্রশ্ন এটি। ক্লার্ক এবং ওয়াশিংটনের মতে পৃথিবীর ভূত্বকের মৌলিক যৌগ হচ্ছে সিলিকা এবং অ্যালুমিনিয়াম, সেই কারণে একে আমরা বলে থাকি সায়াল লেয়ার, তাই না? আচ্ছা দেখো, আমরা কিন্তু এটা অলরেডি জেনে এসেছি, সায়াল মানে সিলিকা এবং অ্যালুমিনিয়াম, কিন্তু সেটা যে ক্লার্ক এবং ওয়াশিংটনের মতে সেটা কিন্তু আমরা জানতে পারলাম। সুতরাং মক টেস্ট দেওয়া খুব দরকার, এই প্রশ্নগুলোকে দেখা বা জানা বা বোঝা তোমাদের ভীষণ কর্তব্য। দেখো 6 নম্বর প্রশ্ন, অ্যান্ডেসাইট মূলত কোন স্তরে পাওয়া যায়? মূলত অ্যান্ডেসাইট আমরা কন্টিনেন্টাল ভূত্বক, অর্থাৎ যেটা আমরা বলতে পারি যে ক্রাস্ট রিজিয়ান, সেই রিজিয়ানে অর্থাৎ মহাদেশীয় ভূত্বক যে তৈরি করছে, অর্থাৎ গ্রানাইটিক যে শিলা, সেই গ্রানাইটিক শিলার মধ্যে আমরা কন্টিনেন্টাল ভূত্বকের অ্যান্ডেসাইট যে শিলাটি সেটিকে দেখতে পাচ্ছি। 7 নম্বর প্রশ্ন যেটি রয়েছে এখান থেকে সেটি দেখা যাচ্ছে, এখানে প্রশ্ন করছে নিচের কোনটি ভূত্বকের প্রধান লেয়ার নয়? এর মধ্যে কোনটি প্রধান লেয়ার নয়? অপশানসগুলো তাহলে দেখো, সায়াল, সাইমা, অ্যাস্থনোস্ফিয়ার এবং লিথোস্ফিয়ার। অ্যাস্থনোস্ফিয়ার কিন্তু এখানে প্রধান লেয়ার নয়, অ্যাস্থনোস্ফিয়ার ভূত্বকের প্রধান লেয়ার নয়, ভূত্বক বলেছে, তাই না? তাহলে সায়াল এবং সাইমা আমরা অলরেডি জানি এই দুটো উপাদান দিয়ে আমাদের ভূত্বক তৈরি। নেক্সট হচ্ছে পৃথিবীর ভূত্বকের গড় গভীরতা কত? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা অনেকেই গুলিয়ে ফেলে। 15, 40, 135 কোনটা হবে? দেখো 35 কিলোমিটার কিন্তু অ্যাভারেজ, অনেক বইতে 32 থেকে 35 দেওয়া থাকে, অনেক বইতে 37 দেওয়া থাকে, কিন্তু ম্যাক্সিমাম যেটা ফলো করছে সেটা হচ্ছে 35 কিলোমিটার। এটা বৈজ্ঞানিক যে জিওলজিক্যাল বইগুলো রয়েছে, অর্থাৎ ভূতাত্ত্বিক বৈশিষ্ট্যের উপর যে বইগুলো রয়েছে সেখান থেকে এটার উত্তর নেওয়া হচ্ছে। সুতরাং পৃথিবীর ভূত্বকের গড় গভীরতা 35 কিলোমিটার। অবশ্যই কিন্তু এগুলো আমি আবারও বলছি, একটু গুগল করবে, একটু বই দেখে নেবে, যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই জানাবে। নেক্সট যে প্রশ্নটি সেটি হচ্ছে কি, পৃথিবীর ভূত্বক ও ম্যান্টেলের মধ্যবর্তী সীমান্তকে কি বলে? ভূত্বক ও ম্যান্টেল, এটা একটা চার্ট আমি পড়িয়েছিলাম, মনে আছে হয়তো, যেখানে তোমরা টেবিল ফরম্যাটে পুরোটার অংশগুলোকে জানতে পারবে, পুরাতন ভিডিওগুলোতে রয়েছে। দেখো পৃথিবীর ভূত্বক ও ম্যান্টেলের মধ্যে মধ্যবর্তী সীমানা যেটা, সেটা হচ্ছে মোহরোভিসিক ডিসকন্টিনিউটি। বিজ্ঞানী মোহরোভিসিকের নামে এই ডিসকন্টিনিউটি মানেই হচ্ছে আমাদের সীমান্ত রিজিয়ান বা ব্যবচ্ছেদ অঞ্চল। সেই কারণে পৃথিবীর ভূত্বক ও ম্যান্টেলের মধ্যবর্তী সীমানা আমরা জানছি মোহরোভিসিক ডিসকন্টিনিউটি। এখানে বারবার বলছি, প্রত্যেকটা ডিসকন্টিনিউটির নাম তোমরা একটা চার্ট করে দেখে নেবে। ক্লার্কের পরিমাপ অনুযায়ী ভূত্বকে অক্সিজেনের আনুপাতিক পরিমাণ কত? ভূত্বকে দেখা গেছে ক্লার্ক একজন জিওলজিস্ট, তার মতে ভূত্বকে অক্সিজেনের পরিমাণের মাত্রা মোটামুটিভাবে 46%, মোটামুটিভাবে 46% এটা বলা যেতে পারে। শিলার উৎপত্তি, প্রকার ও বৈশিষ্ট্য, অর্থাৎ রক অরিজিন, টাইপস এবং ক্যারেক্টার, এই পার্টে আমরা চলে আসছি, অর্থাৎ আমরা প্রথম চ্যাপ্টারের দ্বিতীয় পার্টে আসছি। দেখো এখানে প্রশ্ন হচ্ছে কি, গ্যাব্রো কোন ধরনের শিলা? গ্যাব্রো, ডোলেরাইট, গ্রানাইট, ব্যাসল্ট, হ্যাঁ, এগুলো সবই হচ্ছে আগ্নেয় শিলা। তোমরা অবশ্যই এগুলো জানো, কিন্তু এইগুলো একটু মাথায় অনেক সময় ভুল হয়ে যায়, সেই কারণে এটা মাথায় রাখবে যে গ্যাব্রো, পরফাইরি, এগুলো সবই হচ্ছে আগ্নেয় শিলা। মার্বেল কত প্রকারের শিলা থেকে উৎপন্ন হয়? দেখা গেছে মার্বেল একটি রূপান্তরিত শিলা থেকে উৎপাদন, কারণ মার্বেল কি হয়, প্রথমে আমরা জানি যে চুনাপাথর তৈরি হয়, যেটা আমরা বলে থাকি হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট, CaCO3।
অর্থাৎ এই CaCO3 যখন জলের সাথে বিক্রিয়া করে, ওয়াটারের মাধ্যমে আসে এবং তার সাথে বায়ু মাধ্যম এয়ার কাজ করে, তখন আমাদের যে চক বা চুনাপাথর রিজিয়ানগুলো থাকে, অর্থাৎ যেগুলো আমরা বলতে পারি লাইমস্টোন রিজিয়ান, সেই লাইমস্টোন রিজিয়ানে দীর্ঘ সময়ের বাদে দেখা যায় যে এর মধ্যে একটা ওয়াটার এবং এয়ারের মাধ্যমে এটা পরিণত হয় হচ্ছে কিসে? মার্বেলে। অর্থাৎ চুনাপাথর পরিবর্তিত হয়ে মার্বেল পরিণত হয়ে থাকে। নেক্সট যে প্রশ্নটি সেটি দেখা যাক, ডলোমাইট প্রধানত কোন মৌলিক যৌগ দ্বারা তৈরি হয়েছে? কোন মৌলিক যৌগ দ্বারা আমাদের ডলোমাইট তৈরি হয়েছে? ডলোমাইট কিন্তু এক ধরনের লাইমস্টোন, এটা এক ধরনের লাইমস্টোন অর্থাৎ চুনাপাথর। তাহলে ডলোমাইট কোন শিলা দ্বারা গঠিত? সাধারণত আমরা বলে থাকি লাইমস্টোন। তাহলে লাইমস্টোন আমি একটু আগে কি বললাম? ক্যালসিয়াম কার্বনেটের উপাদান। তাহলে কি হবে? ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম কার্বনেট। ওকে, কারণ অন্যগুলোর সাথে ক্যালসিয়াম কার্বনেটের কোনো সম্পর্ক নেই। আচ্ছা, নেক্সট দেখো, নিচের কোন শিলা ছেদনজাত নয়? ছেদনজাত নয় মানে সহজে ফাটে না, সেটা হচ্ছে ব্যাসল্ট। হ্যাঁ, এখানে যদি গ্রানাইট থাকতো সেটাও কিন্তু অপশানে সমস্যা তৈরি করতো। সুতরাং ব্যাসল্ট খুব, এখানকার যে অপশানগুলো রয়েছে সেগুলো সবই দেখো, হয় স্যান্ডস্টোন, লাইমস্টোন, কংগ্লোমারেট, এগুলো সবই হচ্ছে পাললিক শিলা। একমাত্র ব্যাসল্ট, যেটা কিন্তু এখানকার সব থেকে টাফেস্ট, এই অপশানের রেফারেন্সে এটা কিন্তু ছেদনজাত নয়। নেক্সট হচ্ছে, শিলার কোন বৈশিষ্ট্য খনিজ সামগ্রী দ্বারা নির্ধারিত হয়? কঠোরতা, স্টিফনেস, রং, কালার, স্ফটিক গঠন, নাকি উপযুক্ত সব কিছুই? কি বলছে? শিলার কোন বৈশিষ্ট্য খনিজ সামগ্রী দ্বারা নির্ধারিত হয়? মূলত সবকটাই জিওলজিস্টরা কিন্তু মেনটেন করে, যেগুলো মাধ্যমে আমরা বলতে পারি যে শিলার বৈশিষ্ট্য খনিজ সামগ্রী দ্বারা নির্ধারিত হয়। ওকে, আচ্ছা, নেক্সট হচ্ছে দেখো পরের প্রশ্ন 16 নম্বর, গ্রানাইট কিসের জন্য বিখ্যাত? গ্রানাইট আমাদের ভীষণ রকম প্রয়োজন, আমাদের প্রত্যেকের বাড়িতেই রান্নাঘরে অনেকেরই গ্রানাইটের স্ল্যাব বসানো থাকে। এখন ট্রেনের প্ল্যাটফর্মেও দেখা যাচ্ছে রেল লাইনের পাশে, খুব সুন্দর দেখতে বলে, হালকা রঙের, ফেলসিক গঠন এবং প্রবল পরিমাণ শক্ত, সেই কারণে একে কিন্তু আমরা বিখ্যাত বলতে পারি। আচ্ছা, নেক্সট কোশ্চেন, বিস্কুট রঙের রূপান্তরিত শিলার প্রধান বৈশিষ্ট্য কোনটি? মূলত রূপান্তরিত শিলা এক্ষেত্রে আমরা দেখি নিস কি না, বিস্কুট রঙের হয়ে থাকে, বিস্কিট কালারের হয়ে থাকে, ব্যান্ডিং বা ফলিয়েশন তৈরি হয়। সেই কারণে গ্রানাইট ফর্মেশন যখন ভেঙে আমরা নিস ফর্মেশনে আসতে দেখি, সেই শিলার ক্ষেত্রে যে প্রবলেমটা তৈরি হয় সেটা হচ্ছে ব্যান্ডিং। এই ব্যান্ডিং যখনই তৈরি হয়, অর্থাৎ কোনোভাবে তার মধ্যে যখনই ফলিয়েশন চলে আসে, সেটাকে কিন্তু আমরা এই বিস্কিট কালারের দেখলে আমরা বুঝবো যে এটা একটা ফলিয়েশন ফর্মেশন নিচ্ছে, যেটা নিচ শিলায় তৈরি হয়েছে। কোয়ার্টজাইট কিসের রূপান্তরিত রূপ? কোয়ার্টজাইট বেসিক্যালি স্যান্ডস্টোন পরিবর্তিত হয়ে, অর্থাৎ বালুকা যে শিলা, সেই বালুকা শিলা পরিবর্তিত হয়ে কোয়ার্টজাইট তৈরি হয়, তাই না? আমরা জানি, এটা ছোটবেলা থেকেই তোমরা পড়ে এসছো, এটা একটু মাথায় রাখবে। নেক্সট প্রশ্ন বলছে, আগ্নেয় শিলার শীতলীকরণ দ্রুত হলে তার ফল কেমন গঠন হয়? ক্ষুদ্র স্ফটিক তৈরি হয়, অর্থাৎ ছোট ছোট এরকম স্ফটিক কণা আগ্নেয় শিলার শীতলীকরণ হলে তৈরি হয়। সেই কারণে আমরা গ্রানাইটের মধ্যে এরকম ছোট ছোট বিন্দু তৈরি হতে দেখি। পলিশিলা সাধারণত কোথায় বেশি গঠিত হয়ে থাকে? পলিশিলা হ্রদ, নদী কিংবা সমুদ্রের তলদেশে সবথেকে বেশি পলল পাওয়া যায়, সেই কারণে এই অংশের মধ্যে আমরা পলল শিলা সবথেকে বেশি গঠন দেখতে পাই। ফোল্ড ও ফল্ট ধরন ভূমিরূপ, অর্থাৎ ফোল্ড ও ফল্টের ক্ষেত্রে আমরা যদি দেখি, এটা 3 নম্বর পার্ট আমাদের আজকের আলোচনার। সেখানে দেখতে পাচ্ছি অ্যান্টিক্লাইন কি? অ্যান্টিক্লাইন হচ্ছে উঁচু বা খাড়া ফোল্ড, যেখানে ভূমিরূপ এরকম অবস্থান তৈরি করছে এবং তার মধ্যে যে ফোল্ডের নেচারগুলো সেগুলো আমরা ফরমেশন পাচ্ছি, এগুলো হচ্ছে সব অ্যান্টিক্লাইন রিজিয়ান ফরমেশন নিচ্ছে। নেক্সট প্রশ্ন যদি চলে আসি, দেখা যায় কোন ধরনের ফল্টে ভূস্তর একদিকে স্থানান্তরিত হয়? বেসিক্যালি আমরা যদি দেখি স্ট্রাইক স্লিপ ফল্ট, অর্থাৎ একটা নির্দিষ্ট দিকে ভূস্তর একদিকে যদি স্থানান্তরিত হয় তাকে আমরা স্ট্রাইক স্লিপ ফল্ট বলি। স্ট্রাইক স্লিপ ফল্টের যে ডেফিনেশন আমরা সেখান থেকে পেয়ে এসেছি। গ্র্যাবেন সাধারণত কোথায় দেখা যায়? এই প্রশ্নের উত্তর তোমরা সবাই জানো।
এখানে জানো যে পর্বতশ্রেণীতে গ্র্যাবেন তৈরি হয় না, উপত্যকাতেও তৈরি হয় না, প্লেটুতেও কিন্তু তৈরি হয় না। অনেকে এই প্লেটুর সাথে হয়তো গ্র্যাবেনকে গুলিয়ে দেবে বা উপত্যকার সাথে গুলিয়ে দেবে, কিন্তু হ্যাপ ভ্যালি যে অংশটা, হ্যাপ ভ্যালি হচ্ছে আমরা যদি বলি যে এটা একটা নির্দিষ্ট রিজিয়ন, সেই রিজিয়নের রেফারেন্সে কিন্তু এর উত্তর গ্র্যাবেন, কারণ গ্র্যাবেনের উদাহরণই কিন্তু হ্যাপ ভ্যালি। তো সেই কারণে এটা কিন্তু অ্যান্সার হিসেবে তোমরা নেবে। ওপেন ফোল্ড ও ক্লোজ ফোল্ডের মধ্যে প্রধান পার্থক্য কোনটি? ওপেন ফোল্ড এবং ক্লোজ ফোল্ডের মধ্যে আমরা বলতে পারি অ্যাঙ্গুলারিটি বা খোলামেলা বা বন্ধ ডিপ, এই অংশটাই হচ্ছে ওপেন ফোল্ড বা ক্লোজ ফোল্ডের মধ্যে প্রধান পার্থক্য তৈরি করে থাকে। সেই কারণে এর অ্যান্সার হচ্ছে অ্যাঙ্গুলারিটি বা খোলামেলা বা বন্ধ ডিপ বা নতিকে বন্ধ করে দেওয়া বলা যেতে পারে। আচ্ছা, নেক্সট যে প্রশ্ন, সেখানে 25 নম্বর প্রশ্নের উত্তর কি বলছে দেখো। বলছে হোস্ট কোন প্রকার ফল্ট ভূমিরূপ? কোন প্রকার ফল্টে হোস্ট তৈরি হয়? আপলিফটেড বা উঁচু অংশে আমরা হোস্ট দেখে থাকি, তাই না? যে অংশটা এরকম আমরা বলতে পারি যে অংশটা এরকম উঁচু ফরমেশন নিচ্ছে দুটো অংশের মধ্যে, সেটাই কিন্তু এখানে হোস্ট ফরমেশনে চলে যাচ্ছে, হোস্ট বা চ্যুতি। ফল্ট লাইন বরাবর ভূকম্পন কেন ঘন ঘন ঘটে? স্ট্রেস জমে যায়, হঠাৎ মুক্তি পায় বলে ফল্ট লাইন বরাবর ভূকম্পন ঘটে, কারণ প্রচন্ড পরিমাণে একটা চাপ এখানে জমে যায় এবং হঠাৎ রিলিজ হওয়ার জন্য ফল্ট লাইন বরাবর ভূকম্পন আমরা বেশি দেখতে পাই। ফেরি ফোল্ডের বৈশিষ্ট্য কোনটি? ফেরি ফোল্ড কিন্তু অনেকেই জানে না। ফেরি ফোল্ড হচ্ছে ঢেউ খেলানো যে স্তর, অর্থাৎ ফোল্ডের নেচার যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখা যাবে যে ফোল্ডের নেচারে যেটা এরকম ঢেউ খেলানো ভূমিরূপ তৈরি করছে, সেই ক্ষেত্রে এই ঢেউ খেলানো অংশে আমরা ফেরি ফোল্ড অবস্থান তৈরি হতে দেখি। আচ্ছা, নেক্সট 28 নম্বর প্রশ্ন, ডেকলমেন্ট তৈরি হয় কোথায়? ডেকলমেন্ট তৈরি হয় কোথায়? গভীর ভূতলে ফোল্ড রিজিয়ানে আমরা ডেকলমেন্ট তৈরি হতে দেখি। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, একটু দেখে রাখবে। কোন ধরনের ফল্ট প্লেট টেকটনিক মুভমেন্টে সরাসরি নির্দেশ করে? বিশেষ করে ট্রান্সফর্ম ফল্ট। ট্রান্সফর্ম ফল্ট তোমরা নিশ্চিত রূপে ট্রান্সফর্ম ফল্ট তোমরা পেয়েছো হচ্ছে ফল্ট পড়ার সময়, তোমরা প্লেট টেকটনিকে পড়েছো। সুতরাং এই সমস্ত ক্ষেত্রগুলোতে তোমরা এটা দেখতে পেয়েছো যে ফল্ট প্লেট টেকটনিক মুভমেন্ট যখন সরাসরি নির্দিষ্ট হয় তখন ট্রান্সফর্ম ফল্ট রিজিয়ানেই হয়ে থাকে, এটা কিন্তু জেনে রাখো। বিপরীতমুখী ফোল্ডের সংযুক্ত অংশকে কি বলে? দুটো বিপরীতধর্মী ফোল্ড যেখানে এসে মিলিত হয় সেই অংশকে আমরা প্লাঞ্জ বলে থাকি, সেখানে আমরা প্লাঞ্জ বলে থাকি। এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। আচ্ছা, এর পরের যে পার্টটা টেকটনিকের, আমরা সেখান থেকে যে প্রশ্নগুলো নিয়েছি একটু দেখার চেষ্টা করো। তো আমরা এখানে পর্বত গঠন ও প্লেট টেকটনিক থেকে কিছু প্রশ্ন তুলেছি, যেগুলোর মধ্যে প্রথম প্রশ্ন হচ্ছে এটা ইয়াং পর্বতশ্রেণী সবচেয়ে বেশি কোন প্লেট অঞ্চলে গঠিত হয়? ইয়াং যে পর্বতশ্রেণীগুলো পৃথিবীতে রয়েছে অর্থাৎ ইয়াং ফোল্ড মাউন্টেন, সেগুলো সবই কনভার্জেন্ট, অর্থাৎ যেখানে একটা প্লেট আরেকটা প্লেটের উপরে এসে চলে আসে বা মিলিত হয়, সেখানে আমরা এই কনভার্জেন্ট অঞ্চলটাই তৈরি হতে দেখি। সান আন্দ্রিয়াস ফল্ট, সান আন্দ্রিয়াস একটা মুভিও হয়েছিল, সান আন্দ্রিয়াস যে ফল্ট সেখানে কি আছে? সেখানে প্লেট সীমানারা বেসিক্যালি ট্রান্সফর্ম বাউন্ডারি তৈরি করেছে। তাহলে ট্রান্সফর্ম বাউন্ডারি কি? অর্থাৎ একটা প্লেট আরেকটার সাথে যখন কোনো সংঘর্ষ ছাড়া মুখোমুখি পাশ দিয়ে চলে যাচ্ছে, সেখানে ট্রান্সফর্ম বাউন্ডারি তৈরি হচ্ছে। সান আন্দ্রিয়াস ফল্ট আমেরিকান পশ্চিম রিজিয়ান, সেখানে কিন্তু এই ট্রান্সফর্ম বাউন্ডারি আমরা দেখতে পাচ্ছি। পর্বত বা পাহাড় গঠনে অরোজিনিক চক্র কোনটির প্রথম ধাপ বলা যেতে পারে? প্রথম ধাপ হচ্ছে ভাঁজ তৈরি হবে, কারণ স্বাভাবিক যেখানে ভাঁজ তৈরি হবে সেখানেই পর্বত গঠনের অর্থাৎ কনভার্জেন্স তৈরি হচ্ছে, সেই কারণে এটা কিন্তু দেখা যাচ্ছে। আচ্ছা দেখো, প্যানজিয়া প্রথম কবে বিভক্ত হয়েছিল? খুব ইম্পর্টেন্ট আসার মতো প্রশ্ন। ট্রায়াসিক জুরাসিক পিরিয়ডে, ট্রায়াসিক জুরাসিক পিরিয়ডে অর্থাৎ দুটোর মিডিল পোর্শনও বলা যেতে পারে, সেখানেই আমরা প্যানজিয়া প্রথমবার বিভক্ত হতে দেখেছিলাম, ঐতিহাসিক ভৌগোলিকরা বলে থাকে, সে কারণে এটা কিন্তু একটু মাথায় রাখবে। প্লেট টেকটনিক তত্ত্বে প্লেটগুলি কিসের তৈরি? বিশেষ করে লিথোস্ফিয়ারের উপর প্লেট ফর্মেশন নেয়, সেই কারণে প্লেট টেকটনিক তত্ত্বে প্লেটগুলি বেসিক্যালি লিথোস্ফিয়ারিক স্ল্যাব নামে পরিচিত, সেটাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি। নিচের কোনটি ওল্ড ফোল্ড মাউন্টেন? ইউরাল, অ্যান্দিজ, হিমালয়, আল্পস, এগুলো সবই ইয়াং ফোল্ড মাউন্টেন। ওকে, কিন্তু ইউরাল একমাত্র যেটি ওল্ড ফোল্ডেড মাউন্টেন, এটা কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট প্রশ্ন, হটস্পট স্থির থেকে প্লেট মুভমেন্টের কারণ তৈরি হওয়া আইল্যান্ড চেন
এর মধ্যে কোনটি? অর্থাৎ হটস্পট এক জায়গায় স্থির আছে, প্লেট মুভমেন্টের ফলে তৈরি হয়েছে, প্লেটগুলো পাশাপাশি চলতে শুরু করেছে, তার ফলে ভেতর থেকে মেটেরিয়াল বেরিয়ে এসে একটা আইল্যান্ডের মতো পরপর চেন তৈরি করেছে। দেখো আন্দিজ, রকি মাউন্টেন, সিয়েরা নেভাদা এগুলো একটাও কিন্তু চেন তৈরি ফরমেশনে নেই, একমাত্র হাওয়াই আইল্যান্ড সেটা কিন্তু, অর্থাৎ প্রশান্ত মহাসাগরের উপর যে হাওয়াই আইল্যান্ড সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি, এবং এটা কিন্তু রিং অফ প্যাসিফিক ফায়ার, যেটাকে আমরা প্যাসিফিক রিং অফ ফায়ার বলে থাকি, সেই অঞ্চলে তৈরি হওয়া, সেই কারণে এই আইল্যান্ড চেনকে আমরা হটস্পট স্থির থেকে প্লেট মুভমেন্টের কারণে তৈরি হতে দেখতে পাই। সাবডাকশন জোন নিয়ে একটা প্রশ্ন আছে, দেখো সাবডাকশন জোনে বেশি কোন ধরনের আগ্নেয়গিরি তৈরি হয়? স্ট্রাটোভলকানো সব থেকে বেশি পরিমাণ সাবডাকশন জোনে তৈরি হয়। সাবডাকশন মানে কি? ওই যে কনভার্জেন্ট দুটো বাউন্ডারি তৈরি হচ্ছে, একটা প্লেট আরেকটা প্লেটের মধ্যে যখন নেমে চলে আসছে, এই যে রিজিয়নটা, সেই সাবডাকশন জোনে আমরা স্ট্রাটোভলকানো দেখতে পাই। এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। প্লেট টেকটনিক তত্ত্বের মূল চালিকা শক্তি কি? সব থেকে ইম্পর্টেন্ট চালিকা শক্তি ম্যান্টলের কনভেকশন কারেন্ট। অর্থাৎ কনভেকশন কারেন্ট কি? অর্থাৎ পরিচলন স্রোত। সেই পরিচলন স্রোতের জন্য প্লেট টেকটনিকে আমরা গতি লক্ষ্য করি, একটা প্লেট অন্যদিকে শিফট হচ্ছে এই পরিচলন স্রোতের কারণে। আচ্ছা, 40 নম্বর প্রশ্ন বলছে যে দক্ষিণ আমেরিকা ও আফ্রিকা মহাদেশের সিমেট্রি কোন তত্ত্বে প্রমাণিত হয়? দক্ষিণ আমেরিকা ও আফ্রিকা মহাদেশের সিমেট্রি অর্থাৎ একই রকম দেখতে আমরা কন্টিনেন্টাল ড্রিফট থিওরি থেকে পাই, তাই না? সেখানে মহাদেশীয় ড্রিফট ও প্লেট টেকটনিক এই দুটো থিওরির কথাই আমরা বলতে পারি। আমরা কন্টিনেন্টাল ড্রিফট নাম শুনেছি সবাই, কন্টিনেন্টাল ড্রিফট যেখানে ওয়েগনার, টেলর এবং পরবর্তীতে তুজো উইলসন প্লেট টেকটনিক নিয়ে এসছে, সি ফ্লো স্প্রেডিং, এই তত্ত্বগুলো কিন্তু দক্ষিণ আমেরিকা ও আফ্রিকা মহাদেশের সিমেট্রি তা প্রমাণ করে একই রকম। আচ্ছা, এর পরের টপিক প্রথম পার্টের, সেখানে রয়েছে কি ভূমিকম্প কারণ ও ফলাফল। এর উপর কিছু প্রশ্ন আমি দেখার চেষ্টা করেছি। দেখো ভূমিকম্পের উৎসস্থলকে কি বলে? স্বাভাবিক হাইপোসেন্টার বা ফোকাস, সেটাকে আমরা এই অংশে দেখতে পাচ্ছি। রিক্টার স্কেলে 7.3 মাত্রার ভূমিকম্প কতটা শক্তিশালী? এই ধরনের প্রশ্নও কিন্তু একটু দিতে পারে। তো এক্ষেত্রে রিক্টার স্কেলে 7.3 মানে কিন্তু ভয়ঙ্কর, কারণ এক রিক্টার স্কেল মানেই প্রায় 10টা পরমাণু বোমা, দুটো মানে 100টা, তিনটে মানে 1000, এরকম শক্তি কিন্তু নির্গত হয়ে থাকে। তো সেক্ষেত্রে রিক্টার স্কেলে 7.3 মানে কতগুলো পরমাণু বোমার ক্ষতি একসাথে হলে পারে, এটা হতে পারে। তাহলে বোঝা যাচ্ছে যে ভয়াবহ একটা পরিস্থিতি তৈরি হতে পারে, যেটা রিক্টার স্কেল 7.3 মাধ্যমে হয়ে থাকে। আচ্ছা, পরবর্তী প্রশ্ন, পৃথিবীতে সবচেয়ে বেশি ভূমিকম্প প্রবণ অঞ্চল কোনটি? পৃথিবীর সবথেকে বেশি ভূমিকম্প প্রবণ অঞ্চল প্রশান্ত মহাসাগরীয় রিং অফ ফায়ার বা প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় মেখলা। আমরা সবাই জানি, এটা কিন্তু তোমরাও নিশ্চয়ই জানো, এটা তাও ইম্পর্টেন্ট, এটা নজরে আনলাম। কোন সিসমিক তরঙ্গ ভূত্বকের পৃষ্ঠে সবচেয়ে বেশি ক্ষতি করে থাকে? সারফেস ওয়েভ সব থেকে বেশি ভূমিকম্পের ক্ষেত্রে ক্ষতি করে থাকে, যেটাকে আমরা লাভ ওয়েভ এবং র্যালে ওয়েভ দিয়ে ভাগ করে থাকি। ভারতীয় প্লেট কোন অঞ্চলে ইউরেশিয়ান প্লেটের সাথে সংঘর্ষ করছে জানো তো? নিশ্চয়ই সবাই, হিমালয় পর্বত তার বড় অভিব্যক্তি প্রমাণ করছে, সেই কারণে এটাকে আমরা হিমালয় বলেই উত্তর রেখেছি। নেক্সট কি, সুনামির প্রধান কারণ কোনটি? দেখা যাচ্ছে যে সুনামির এখানে যে অপশানগুলো রয়েছে, সেখানে অগ্নুৎপাত, চন্দ্রের টান, আবহাওয়া পরিবর্তন, এই সমস্ত অপশানের থেকেও সমুদ্র তলের নিচে ভূমিকম্প সব থেকে বেশি জোরালো, সুতরাং এই জোরালো উত্তরটাকে আমরা নেব। হাইপোসেন্টার গভীরতা বেশি হলে ভূমিকম্পের প্রভাব কেমন হয়ে থাকে? এই ধরনের প্রশ্নও কিন্তু দিতে পারে। উত্তর হবে কম অনুভূত হয়, তার ফলে ভূমিকম্প অনেকটাই কিন্তু হ্রাস পেয়ে যায়, কারণ অনেকটা গভীরে থাকার জন্য। আচ্ছা, নেক্সট হচ্ছে ভূমিকম্পের সংখ্যা ও মাত্রার পরিমাপ করা হয় কিসের মাধ্যমে? ভূমিকম্পের সংখ্যা ও মাত্রার পরিমাপ করা হয় সিসমোগ্রাফ নামক যন্ত্রের মাধ্যমে আমরা এটা করে থাকি। নেক্সট প্রশ্ন, ভারতবর্ষে উচ্চ মাত্রার ভূমিকম্পের জন্য কোন অঞ্চল অধিক ঝুঁকিপূর্ণ? ভারতবর্ষে উচ্চমাত্রার ভূমিকম্পের জন্য উত্তর পূর্বাঞ্চল ও হিমালয় অঞ্চল অর্থাৎ নর্থ ইস্ট হিমালয়ান রিজিয়ান সব থেকে বেশি কিন্তু ভূমিকম্প প্রবণ, এবং তার সাথে আমাদের হিমালয়ান রিজিয়ান, এই দুটো অঞ্চলই আমাদের ভারতবর্ষে উচ্চমাত্রার ভূমিকম্পের জন্য অধিক ঝুঁকিপূর্ণ। এছাড়া এর সাথে আমাদের গুজরাট বলয় সেটাও কিন্তু অ্যাড হয়ে যায়, সেটাও কিন্তু এখানে মাথায় রাখতে হবে।
নিচের কোনটি ভূমিকম্পের প্রাথমিক ক্ষতি করে না? জলবায়ুর পরিবর্তনের ফলে কিন্তু ভূমিকম্প সেইভাবে হয়ে থাকে না, এটাও কিন্তু একটু মাথায় রাখবে। আচ্ছা, এরপরের যে কোশ্চেনগুলো সেগুলো আমাদের চলে আসছে আগ্নেয়গিরি থেকে। স্ট্রাটোভলকানো গঠনে কোন ছিদ্রপথ গুরুত্বপূর্ণ? কেন্দ্রীয় ছিদ্র বা সেন্ট্রাল যে ফিশার রিজিয়ন, সেখান থেকে স্ট্রাটোভলকানো সব থেকে বেশি হয়ে থাকে। 52 নম্বর প্রশ্ন বলছে কোন ভারতীয় উপমহাদেশে নিদর্শন আগ্নেয়গিরির একটি নিদর্শন? ব্যারেন আইল্যান্ড হচ্ছে আমাদের ভারতবর্ষের আগ্নেয়গিরির নিদর্শন। মাঝে মাঝেই সেখান থেকে এখনো ধোঁয়া, সিন্ডার এগুলো বেরোতে থাকে। প্লিনিয়ান অগ্নুৎবম কার সাথে সংশ্লিষ্ট? বলছে উচ্চ বিস্ফোরণশীল লাভা ভেন্ট, কারণ সব থেকে বেশি লাভা কিন্তু বেরিয়ে আসে প্লিনিয়ান থেকে, প্লিনিয়ান বা পিলিয়ান, সেটা কিন্তু আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। সিল্ড ভলক্যানো কিসের জন্য প্রচলিত? দেখো, প্রশস্ত ও নিচু তরল লাভা প্রবাহ, সেটা কিন্তু সিল্ড ভলক্যানো ফরমেশন নেয়, এবং আমাদের দক্ষিণের যে ট্র্যাপ রিজিয়ন সেটাও কিন্তু একটা সিল্ড ভলক্যানোর ফলেই তৈরি হয়েছে বলা যেতে পারে। 55 নম্বর প্রশ্ন বলছে কোনটি সুপ্ত আগ্নেয়গিরি, অর্থাৎ এর মধ্যে কোনটি সুপ্ত, এখন মোটামুটি সুপ্ত আছে, পরে আবার জেগে উঠবে, এরকম বলা হচ্ছে ভিসুভিয়াসকে। ওকে, আচ্ছা, নেক্সট হচ্ছে আগ্নেয়গিরির সবচেয়ে বিপজ্জনক পাইরোক্লাস্টিক ফ্লো কোথায় দেখা যায়? সব থেকে পাইরোক্লাস্টিক ফ্লো আমরা স্ট্রাটোভলক্যানোতে দেখে থাকি। একটু আগে এর ধরনের একটা প্রশ্ন ছিল মনে করো, তো স্ট্রাটোভলক্যানো কিন্তু সব থেকে বিপজ্জনক, এটা কিন্তু মাথায় রাখবে। লাভার প্রধান রাসায়নিক উপাদান কোনটি? সিলিকা হচ্ছে লাভার প্রধান উপাদান, যেটা আমরা একটু আগেই সিলিকেট বলে পৃথিবীর ম্যান্টেল বা ওই ভূত্বকের মূল উপাদান হিসেবে দেখলাম, সেখানে সিলিকন বা সিলিকার কথাই বলা হয়েছে। ক্যালডেরা কিভাবে তৈরি হয়? এই ধরনের প্রশ্ন আসে। ক্যালডেরা বিস্ফোরণ শীর্ষ অংশ যদি ধসে যায়, পাহাড়টার মাথাটা এরকম ধসে গিয়ে এরকম উপরের অংশ পুরো বিস্ফোরণে উড়ে চলে যায়, সেই কারণে একে ক্যালডেরা বলে। এখানে ক্যালডেরা লেক ফরমেশনও হয়ে থাকে, সেটাও কিন্তু তোমরা জানো, একটু তাও বলে দিলাম। দেখো, নেক্সট প্রশ্ন, সবচেয়ে দীর্ঘমেয়াদী সক্রিয় আগ্নেয়গিরি কোনটি? কিলাউয়া, হাওয়াইয়ের কিলাউয়া সবসময়ই অ্যাক্টিভ থাকে, হ্যাঁ, সেই কারণে একে আমরা কিলুয়াই হাওয়াই দ্বীপপুঞ্জের দীর্ঘমেয়াদী আগ্নেয়গিরির অঞ্চল হিসেবে দেখে থাকি। পরের প্রশ্ন বলছে নিচের কোন গ্যাস আগ্নেয়গিরি অগ্নুৎপাতে প্রচুর বের হয়ে থাকে? সব থেকে বেশি CO2, এটা নিয়েই বিজ্ঞানীদের সব থেকে বেশি চিন্তা, যে পৃথিবীতে CO2 বেড়ে গেলে আমরা কোথায় থাকবো। তো নেক্সট প্রশ্ন 61 নাম্বার ওয়েদারিং থেকে আসছে। ওয়েদারিংয়ে কি বলছে দেখো, ওয়েদারিং রিলেটেড যে প্রশ্ন, সেখানে বলছে কোনটি ভৌত আবহবিকার নয়? কার্বনিক দ্রবীভবন, অর্থাৎ এটি একটি কেমিক্যাল আবহবিকারের মধ্যে পড়ছে, বাকিগুলো সবই দেখো ফিজিক্যালের মধ্যে পড়ছে। বরফের বিবর্ধন, বহির্পৃষ্ঠচাপে পরিবর্তন, তাপীয় সম্প্রসারণ, এগুলো সবই ফিজিক্যালের মধ্যে পড়ছে। একমাত্র কেমিক্যাল কার্বনিক দ্রবীভবন, সেটা কিন্তু আমরা এক্ষেত্রে ওয়েদারিং এর মধ্যে পাচ্ছি। নেক্সট ফিজিক্যাল একটা প্রশ্ন আছে ফিজিক্যাল ওয়েদারিং থেকে, যেখান থেকে এক্সফোলিয়েশন ডোম বা এক্সফোলিয়েটেড ডোম বলছে কোন কারণে ঘটিত হয়? বলছে তাপমাত্রার পরিবর্তনের ফলে এক্সফোলিয়েটেড ডোম হয়, এবং তার ফলে আমরা জানি যে উপরের অংশটা খসে খসে ছোট হয়ে যেতে থাকে পুরো ভূমিরূপটা। কোনটি রাসায়নিক আবহবিকারের ধরন? এর মধ্যে সব থেকে বেশি রাসায়নিক আবহবিকার কে ধরায়? অক্সিডেশন, অর্থাৎ বলা যেতে পারে জল যোজন, হাইড্রেশন, এই পদ্ধতিগুলোর মধ্যে অক্সিজেনের প্রমাণ সব থেকে বেশি, সেই কারণে রাসায়নিক আবহবিকারের ক্ষেত্রে এটার মধ্যে সব থেকে বেশি অক্সিডেশনের প্রভাব রয়েছে। আচ্ছা, নেক্সট প্রশ্ন বলছে প্রাথমিক যৌগীয় আবহবিকার কোন শিলাতে বেশি দেখা যায়? গ্রানাইট শিলাতে আমরা সব থেকে বেশি যৌগীয় আবহবিকার দেখতে পাই। গ্রানাইট শিলাতে যৌগীয় আবহবিকার কি? যেখানে আমরা কেমিক্যাল এবং ফিজিক্যাল দুটোকেই একসাথে অ্যাড হতে দেখছি। তারপরে বলছে হুইচ প্রসেস এইডস দ্য ফরমেশন অফ ট্যাফুনি স্ট্রাকচার অফ স্যান্ডস্টোন, অর্থাৎ ট্যাফুনি স্ট্রাকচার যে বায়ু আমরা বালি স্ট্রাকচারে তৈরি হতে দেখি ট্যাফুনি, সেখানে অ্যাকচুয়ালি কোন পদ্ধতি কাজ করে? লবণ স্খলন, অর্থাৎ লবণতা সেখানে যুক্ত হতে থেকে এই ধরনের পদ্ধতি আমরা দেখতে পাই। নেক্সট বলছে স্ফেরয়েডাল ওয়েদারিং সর্বাধিক কোথায় দেখা যায়? নির্দিষ্ট শিলার প্রান্ত ভূমিতে আমরা স্ফেরয়েডিক্যাল ওয়েদারিং বা এরকম মানে খসে পড়া অংশগুলো আমরা দেখতে পাই। স্ফেরয়েডাল ওয়েদারিং নির্দিষ্ট শিলার প্রান্তীয় অংশে। ওকে, আচ্ছা চলো 67 নাম্বার প্রশ্ন বলছে, একটু ইম্পর্টেন্ট প্রশ্ন এটা। গোল্ডিচ ওয়েদারিং সিরিজ
হয়তো বইতে নেই। কোন খনিজ দ্রুততম আবহবিকার হয়? গোল্ডেজ ওয়েদারিং সিরিজ অনুযায়ী অলিভিন নাম শুনেছো হয়তো। অলিভিনের মধ্যে সবথেকে বেশি গোল্ডেজ ওয়েদারিং অনুযায়ী খনিজ দ্রুততম আবহবিকার হয়ে থাকে, খুব সহজে তাপ বা জলের মাধ্যমে ভেঙে যায়। বায়োলজিক্যাল ওয়েদারিং বৃদ্ধি পায় কেন? উষ্ণ আর্দ্র অঞ্চলে থাকার ফলে বায়োলজিক্যাল ওয়েদারিং আমরা এখানে সবথেকে বেশি দেখতে পাই। নেক্সট বলছে কার্বনিক অ্যাসিড সবচেয়ে দ্রুত কাকে দ্রবীভূত করে? চুনাপাথরকে কার্বনিক অ্যাসিড সবথেকে বেশি দ্রবীভূত করে থাকে। আচ্ছা, ওয়েদারিং কি যদি প্রশ্ন আসে? প্রশ্নের অনুযায়ী শিলাপৃষ্ঠের রং বদলানো এবং তার আবরণ চেঞ্জ হয়ে যাওয়া, এটাই হচ্ছে ওয়েদারিং এর ফল। আচ্ছা, পরের প্রশ্ন মাস ওয়াস্টিং বা ভরস্খলন থেকে, অর্থাৎ আমরা মাস ওয়াস্টিংয়ে চলে আসছি। তোমরা অবশ্যই প্রশ্নগুলোকে কিন্তু লিখে নেবে, লিখে শুধু অ্যান্সারটা করবে, তাহলে তোমাদের পরবর্তীতে বুঝতে একটা খাতা বানিয়ে নেবে ডায়েরি মতো। সেখানে কিন্তু আমি পরবর্তীতে আরও মক টেস্ট অ্যারেঞ্জ করব, তোমাদের দেবো, তোমরা সেগুলোকে একটু খাতা বা ডায়েরিতে লিখে নিয়ে এগোবে, তাতে তোমাদের হয়তো সুবিধা হবে। চলো নেক্সট বলছে সলিফ্লাকশন কোথায় প্রধানত দেখা যায়? তুন্দ্রা অঞ্চলে বরফ গলা জমিতে আমরা সবথেকে বেশি সলিফ্লাকশন হয়ে থাকে। সলিফ্লাকশনটা একটু বলি। সলিফ্লাকশনটা হচ্ছে কি, দেখো এই ইয়ের মধ্যেই কিন্তু লেখা রয়েছে, ভালো করে দেখো। সলি মানে সয়েল এবং ফ্লাকশন, এই দুটো শব্দ থেকে আমরা সলিফ্লাকশন শব্দটাকে দেখতে পাচ্ছি। অর্থাৎ সয়েল যখন এরকম আবহবিকার ঘটাচ্ছে, মৃত্তিকা ভেতরে বরফ এবং জল দুটো একসাথে মাটির অবস্থার পরিবর্তন ঘটাচ্ছে, সেটাই হচ্ছে সলিফ্লাকশন। কোন ঘটনাটি দ্রুত গতির ভরস্খলনের উদাহরণ? ল্যান্ডস্লাইড বা ভূমিধস সবথেকে বেশি পরিমাণ দ্রুত গতি মাস ওয়াস্টিং বলা যেতে পারে, এটাও কিন্তু মনে রাখবে। নেক্সট হচ্ছে স্বল্প কোণের স্রোতের ক্ষেত্রে কোন প্রক্রিয়া বেশি দেখা যায়? স্বল্প কোণের স্রোতের ক্ষেত্রে সবথেকে বেশি দেখা যায় ক্রিপিং মানে কি? এরকম উপর থেকে ধীরে ধীরে জিনিস নিচে নেমে আসা, অর্থাৎ পাহাড় থেকে ক্রিপিং পদ্ধতিতে আমরা পাথর বা বিভিন্ন ধরনের পদার্থ নেমে আসতে দেখছি। আর্থ ফ্লো বা মৃত্তিকা প্রবাহ সবচেয়ে সম্ভব কোন অবস্থায়? অতিরিক্ত জলশক্তি বা অতিরিক্ত যদি বৃষ্টিপাত হয় পাহাড়ের ক্ষেত্রে এরকম ধস আমরা নামতে দেখি। ডেব্রি অ্যাভালাঞ্চের গতি কেমন হয়? অতি দ্রুত ডেব্রি অ্যাভালাঞ্চ কিন্তু উপর থেকে নিচে নেমে আসে এবং তার ফলে পাহাড় কিন্তু ক্ষতিগ্রস্ত হয়ে থাকে। রকফল অর্থাৎ শিলা এরকম যে ভেঙে পড়ছে সবচেয়ে বেশি কোথায় দেখা যায়? খাড়া ও খোলা পাহাড়ে সবথেকে বেশি রকফলিং হয়, এটাও কিন্তু মাথায় রাখবে। ক্রিপিং এর প্রধান সাংকেতিক চিহ্ন বাঁকা গাছ ও বেঁকে যাওয়া বেড়া, বাড়ির অংশগুলো এরকম বেঁকে যাওয়া, অর্থাৎ এরকম গাছগুলো যে স্ট্রেট হয়ে থাকে সেটা দেখা যায় গাছ এরকম বেঁকে অবস্থান করছে, এটা হচ্ছে ক্রিপিং এর সবথেকে বড় সাংকেতিক চিহ্ন। মাড ফ্লো দ্রুত হয় কেন? কারণ অধিক জল মিশ্রিত দ্রবীভবন বা দ্রবণীয়তা থাকার জন্য মাড ফ্লো সবথেকে বেশি হয়ে থাকে। স্লাম্পের বিশেষত্ব কি? স্লাম্প তোমরা জানো অর্ধবৃত্তাকার গতি ও স্থিতিস্থাপক পৃষ্ঠ জুড়ে স্লাম্পিং বা একসাথে এরকম খসে পড়া অংশ তৈরি হয়, সেটাকে দেখা যায়। কোন মাস ওয়াস্টিং প্রত্যক্ষ কারণ নয়? কোনটি মাস ওয়াস্টিং এর প্রত্যক্ষ কারণ নয়? সূর্যের বর্ণালীগত বিকিরণ, এটা এর সাথে রিলেটেডই নয়। অতিবৃষ্টি, ভূমিকম্প, পৃষ্ঠটাল এগুলো সবই মাস ওয়াস্টিং এর প্রত্যক্ষ কারণ, বাকি আমাদের সূর্যের বর্ণালী বিকিরণ কিন্তু নয়। এরপরের যে পার্টটা আমরা পড়বো সেখান থেকে যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট আমি তৈরি করেছি, তার মধ্যে দেখো ব্রেডেড রিভার কোথায় আসছি? ল্যান্ডফর্ম অ্যান্ড প্রসেস অফ ফ্লুভিয়াল, নদীজ পদ্ধতিতে আসছি। আমি এই রিলেটেড কিছু প্রশ্ন আরও শেষে আমি দিয়েছি, যেগুলো আরও কিছু ইম্পর্টেন্ট মনে হয়েছে। তোমরা স্টে টিউন থাকো, অবশ্যই কিন্তু আমি শেষে সেটাকে অ্যাড করে দিয়েছি, তোমরা একটু বুঝে নেবে। তো এখানে কিছু জায়গা ফাঁকা রাখতে পারো যাতে পরবর্তীতে সেগুলো অ্যাড করতে সুবিধা হয়। তো ব্রেডেড রিভার সিস্টেম কোথায় বেশি দেখা যায়? অতিরিক্ত জল ও তার অগভীর খাতে আমরা ব্রেডেড রিভার অর্থাৎ বিনুনি আকৃতির নদী সবথেকে বেশি দেখতে পাই। নেক্সট প্রশ্ন বলছে ইনসিস্ট মিয়েন্ডার কোথায় গঠিত হয়? খুব ইম্পর্টেন্ট, আমি যখন পড়িয়েছিলাম তখন বলেছিলাম যে ইনসিস্ট মিয়েন্ডার অর্থাৎ এরকম বাঁকা যে আমরা নদী প্রবাহ দেখতে পাই, সেখানে উত্থিত অক্ষের নদী প্রবাহে সবথেকে বেশি আমরা এই ইনসিস্ট মিয়েন্ডারকে দেখতে পাবো। ওকে, ডেল্টা প্রধানত কোথায় গড়ে ওঠে? নদী জলাশয়ে যে অঞ্চলে, সেখানে একদম নদী যখন সমুদ্রে পড়ছে সেই অংশে
ডেল্টা ফর্মেশন আমরা দেখতে পাই, যেরকম আমাদের গঙ্গা ভাগীরথীর ক্ষেত্রে আমরা ডেল্টা দেখতে পাই, আমরা গোদাবরীর ক্ষেত্রে কিছুটা ডেল্টা দেখতে পাই, সেক্ষেত্রে কিন্তু ডেল্টা ফর্মেশন দেখা যাচ্ছে। অ্যাডেশন বা এডিং কি কারণে হয়? নদীতে হঠাৎ প্রবাহ আকৃতির পরিবর্তন ঘটলে এডিং, এবং সেই কারণে কিন্তু আমরা নদীতে জলপ্রবাহ যদি প্রচুর বেড়ে যায়, নদীর গতিপথের পরিবর্তনও কিন্তু দেখা যায়, সেটা কিন্তু এডিং নামে পরিচিত। পুরনো খাতে আবার নদী ফিরে যেতে পারে এডিংয়ের মাধ্যমে, নতুন খাত যেটা সেটা আগে হয়তো ছিল না সেটা ফর্মেশন নিতে পারে এডিংয়ের মাধ্যমে। আচ্ছা, নেক্সট বলছে পটহোল কোথায় সাধারণত সৃষ্টি হয়? পটহোল মানে কি বাংলায়? মন্থকূপ। পটহোল সাধারণত কোথায় সৃষ্টি হয়? নদীর খাতের তলায় দুর্বল শিলায় সব থেকে বেশি আমরা পটহোলস দেখতে পাই। আমাদের রাস্তার পটহোলের কথা কিন্তু এখানে বলা হচ্ছে না, হ্যাঁ, সেটা আমরা যানবাহনের মাধ্যমে এবং বৃষ্টির জলের মাধ্যমে যে পটহোলস দেখি সেটার থেকেও বেশি খাতের মধ্যে, নদী খাতের তলায় দুর্বল শিলায়, যেটা থেকে এই টার্মটা নিয়ে আসা হয়েছে। ফ্ল্যাট প্লেনের একক অংশ কোনটি? ন্যাচারাল লেভি ফ্ল্যাট প্লেনের ক্ষেত্রে একক অংশ হিসেবে অবস্থান করে, যেটা খুব আমাদের গুরুত্বপূর্ণ, সেটা কিন্তু এই অংশে আমরা ফ্ল্যাট প্লেনে দেখতে পাই, ন্যাচারাল লেভি বা স্বাভাবিক বাঁধ। কোন নদী প্রবাহে পয়েন্ট বার গঠিত হয়? বেসিক্যালি যেখানে বাঁক নেয় নদী সেখানে সেই খাতের মধ্যে, এখানে বাংলাটা নিতে অসুবিধা করেছে, সেই কারণে এখানে বাঁক অংশে খাতের ভেতরে নদী পয়েন্ট বার ফরমেশন নেয়, এরকম বাঁক নিচ্ছে এই অংশগুলোতে পয়েন্ট বার তৈরি হচ্ছে। ওকে, পয়েন্ট বার, এখানে বাঁক নিচ্ছে পয়েন্ট তৈরি হচ্ছে বার হিসেবে। আচ্ছা, নেক্সট হচ্ছে ফ্লুভিয়াল ইরোশনের প্রকৃষ্ট উদাহরণ কোথায়? ফ্লুভিয়াল ইরোশনের ক্ষেত্রে আমরা জলপ্রপাত কর্তৃত যে জলরেখা দেখতে পাই, সেখানে ফ্লুভিয়াল ইরোশনের সব থেকে বেশি পরিমাণ আমরা দেখতে পাচ্ছি। গ্রাভেল বেড সাধারণত কোথায় পাওয়া যায়? নদীর গতিতে, উপরের নদীর গতিতে আমরা গ্রাভেল বেড সব থেকে বেশি দেখতে পাই। কোনটি ট্রান্সপোর্টেশন নয়? উপশিলা কঠিন কণার জমাট, এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ট্রান্সপোর্টেশন পদ্ধতি নয়, মৃত্তিকার ভাসমান পদার্থ, দ্রবীভূত পদার্থের জলের সাথে গতি, তারপরে খণ্ড পরিবহন, এগুলো সবই কিন্তু নদীর জলে প্রবাহিত হয়। এর পরের পদ্ধতি যেটা, সেখানে আমরা আসছি ল্যান্ডফর্ম প্রসেস গ্ল্যাসিয়ালের মধ্যে। গ্ল্যাসিয়াল থেকে যেটা আসার মতো সেটা হচ্ছে হর্ন কোন প্রক্রিয়ায় গঠিত? হর্ন সিংয়ের মতো অংশ, তিনটির বেশি অ্যারেটে গ্ল্যাসিয়ার মিশ্রণে কিন্তু একটা হর্ন ফর্মেশন হয়ে থাকে। হ্যাঙ্গিং ভ্যালি বা ঝুলন্ত উপত্যকা বলতে কি বোঝায়? প্রধান উপত্যকার চেয়ে উচ্চতর পার্শ্ব উপত্যকা ফর্মেশন নিলে আমরা মনে করি যে এখানে একটা হ্যাঙ্গিং ভ্যালি উপত্যকা তৈরি হয়েছে, সেই কারণে কিন্তু এক্ষেত্রে হ্যাঙ্গিং ভ্যালি কিন্তু অনেক সময়ই দেখা যায় যে নদীর ফর্মেশনের ক্ষেত্র হিসেবেও অবস্থান করছে, পরবর্তীতে গ্ল্যাসিয়েটেড ভূমি সরে যাচ্ছে এবং সেখানে নদী উপত্যকার মধ্যে এসে পড়ছে। অ্যারেটে কিভাবে তৈরি হয়? দুটি পার্শ্ব গ্লেসিয়ার ক্ষয়ে গিয়ে অ্যারেটে ফর্মেশন নেয়, এটা তোমরা ডেফিনেশনেই পড়বে, সেটাও কিন্তু জেনে রাখো। নেক্সট প্রশ্ন বলছে ড্রামলিন গঠনের সময় কেমন হয়? ড্রামলিন গঠনের সময় কেমন হয় না, বরফ গহ্বরের নিচে পড়ে থেকে ড্রামলিন এরকম ঢিপির মতো অংশগুলো ড্রামলিন ফর্মেশন নিয়ে থাকে। প্লাকিং, প্লাকিং মানে এরকম শিলাকণা তুলে নিয়ে যাওয়া, উৎপাটন করা, সেই কারণে গ্লেসিয়ার দ্বারা শিলাকণা তুলে নিয়ে যাওয়াকে আমরা প্লাকিং বলে থাকি। রসে মতানে কোথায় পাওয়া যায়? স্বাভাবিক হিমবাহ পাথরের নিচেই আমরা রসে মতানে বা এই ধরনের শিলা দেখতে পাচ্ছি। পরের প্রশ্ন বলছে মোরেন্স, বানানটা একটু খেয়াল রাখবে, এটাকে গ্রাবরেখা বলে। মোরেন্সের অবস্থান কিভাবে চিহ্নিত হয় না, গ্লেসিয়ারের পাশে এবং মাথায় ফর্মেশন যখন নুড়ি কাকর বালি একসাথে জমা হয় তাকে আমরা মোরেন বা গ্রাবরেখা বলে থাকি। ফিয়র্ড কি? ফিয়র্ড হচ্ছে হিমবাহ কর্তৃক কাটা ও পরবর্তীতে জলে প্লাবিত উপত্যকাকে আমরা ফিয়র্ড বলে থাকি। ক্রিভাসেস কেন হয়? ক্রিভাসেসের মধ্যে, ক্রিভাসেস একটা বড় খাড়া অংশ যেটা বেসিক্যালি একটা ফাটলের মতো অবস্থান করে। গ্লেসিয়ার দ্রুত গতির সময় এই ফর্মেশনটা নেয়, উপরের স্তরে ফাটল তৈরি হয়। অনেক সময় ক্রিভাসেসের মধ্যে অনেক পর্বতারোহী পড়ে গিয়ে নিজেদের জীবন শেষ করে ফেলে, আমাদের কিন্তু এরকম উদাহরণ প্রচুর আছে যাদের আর পাওয়া যায়নি। আউটওয়াশ প্লেন বা বহির্বিধৌত সমতল ভূমি আমরা কোথায় দেখতে পাই? গ্লেসিয়ার জলে গলে সৃষ্ট সঞ্চয়ে আমরা আউটওয়াশ প্লেন ফর্মেশন দেখতে পাই। আচ্ছা, নেক্সট দেখো আমরা কোথায় আসছি, ল্যান্ডফর্ম অ্যান্ড প্রসেস, উইন্ড, কাস্ট অ্যান্ড মেরিন, এই তিনটের ফর্মেশনে আমরা আসছি একসাথে। দেখো প্রথম বলছে বায়ু নিয়ে, ইয়ারদাং গঠনের জন্য কোন ধরনের ভূপৃষ্ঠ প্রয়োজন? নিশ্চিত রূপে পলিমাটিময় শুষ্ক অঞ্চল, সেখানে কিন্তু অ্যালুভিয়াল ফ্যান, অ্যালুভিয়াল যে পুরাতন নদীর অংশ হিসেবে ছিল, হয়তো নদী শুকিয়ে গেছে, সে কারণে ইয়ারদাং কিন্তু বালুকাময় অঞ্চলে তৈরি হবে। নিশ্চিত রূপে ডেল্টা, বরফ আচ্ছাদিত নদীমাতৃক বনভূমি এগুলোতে তৈরি নেবে না, তার মানে যেখানে ড্রাই রিজিয়ান সেখানকার পলল অঞ্চলে আমরা ইয়ারদাং ফর্মেশন পাবো।
পরের প্রশ্ন বলছে যে লোয়েস সাধারণত কি দিয়ে গঠিত? সূক্ষ্ম শুষ্ক বায়ু জমার পলিমাটি তৈরি করে লোয়েস। এই নিয়েও আমরা অনেক কিছু বলেছিলাম, তোমরা যখন ক্লাস অ্যাটেন্ড করেছো সেখানে মনে আছে হয়তো, পুরাতন ভিডিওগুলোকে দেখলে এটা কিন্তু বেশি কাজে লাগবে। ডিফ্লেশন হলো কোথায় দেখা যায়? ডিফ্লেশন হলো মরুভূমিতে বায়ু নিষ্কাশনের দ্বারা তৈরি হয়, এরকম বাটি বাটি শেপে মনে হয় যেন গর্ত তৈরি হচ্ছে, বালি সব উড়ে চলে যাচ্ছে, তার ফলে ডিফ্লেশন হলো তৈরি হয়। অনেক সময় এখানে জলের সঞ্চয়ও তৈরি হয়ে প্লায়া লেক ফর্মেশন নেয়। আচ্ছা, পরের প্রশ্ন বলছে ভেন্টিফ্যাট কিভাবে তৈরি হয়? বায়ু প্রবাহে শিলার মুখ ঘষে ক্ষয়ে গিয়ে আমরা ভেন্টিফ্যাট তৈরি হতে দেখি, প্রচণ্ড ধারালো অংশ তৈরি হতে দেখা যায়। ওএসএস বা মরুদ্যান, ওএসএসকে বাংলায় বলে মরুদ্যান, এগুলো কিন্তু একটু জেনে রাখবে, এগুলো বাংলাতে উচ্চারণ করেও দিয়ে দিতে পারে, সেই কারণে জেনে যাওয়াটা ভীষণ দরকার। বায়ু কর্তৃক ডিফ্লেশন গহ্বর জলে প্লাবিত হয়ে ওএসএস ফর্মেশন নেয়, যেটাকে প্লায়া লেক আমি বললাম, সেই ধরনের ক্ষেত্রটায় ওএসএস বা মরুদ্যান তৈরি হতে থাকে। পরের ফর্মেশন আসছে কাস্ট রিজিয়ন থেকে। দেখো, কাস্ট টোপোগ্রাফির প্রধান বৈশিষ্ট্য চেয়েছে কি? চুনাপাথরের দ্রবীভবনের ফলে তৈরি হয়, স্বাভাবিক, তোমরা এটা সবাই জানো। নেক্সট হচ্ছে স্ট্যালাকটাইট কোথায় সৃষ্টি হয়? দেখো, সুড়ঙ্গের ছাদে জলের যখন ওই ড্রিপ ড্রিপ করে পড়তে থাকে, সেই ছোট ছোট জলের চোয়ানো পদ্ধতিতে আমরা দেখতে পাই স্ট্যালাকটাইট ফর্মেশন নিচ্ছে, উপর থেকে ঝুলছে। বিস্তীর্ণ সমতল কাস্ট ঘেরা অববাহিকা বেসিক্যালি কি হয়ে থাকে? প্রশ্নটা ওই পেজে চলে গেছে, জাস্ট প্রশ্নটা দেখো। পোলজে কি? পোলজের ফর্মেশন হচ্ছে কি? বিস্তীর্ণ সমতল কাস্ট ঘেরা অববাহিকাই হচ্ছে পোলজের উদাহরণ, অর্থাৎ পোলজে ফর্মেশনে আমরা বিস্তীর্ণ সমতল কাস্ট ঘেরা অববাহিকাকে দেখতে পাই। চলে আসছি মেরিনে। মেরিনের ক্ষেত্রে স্ট্যাক সমুদ্রভূমির কোথায় গঠন দেখা যায়? উপকূলীয় শিলা ক্ষয়ে গিয়ে আমরা স্ট্যাক রিজিয়ন দেখতে পাচ্ছি। টম্বলো কিভাবে গঠিত হয়? দ্বীপীয় উপকূল একই প্রকার পলি জমার যখন সংযুক্ত হয় তখন টম্বলো ফর্মেশন নয়। টম্বলো তোমরা তারপরে হচ্ছে পোলজে, এগুলো সব একসাথে পেয়ে যাবে, তোমরা একটু প্লিজ এই জিনিসটা একটু দেখে নেবে। ওকে, আচ্ছা, নেক্সট দেখো নর্মাল সাইকেল অফ ইরোশন, সেখান থেকে কিছু প্রশ্ন। আমি আবারও বলছি, নদী, হিমবাহ, বায়ু, কাস্ট, ভৌমজল, এই সমস্ত কিছু নিয়ে আমি শেষে আরও কিছু প্রশ্ন রেখেছি, তোমরা সেগুলোকে অবশ্যই অ্যাভেল করবে। চলো, নর্মাল সাইকেল অফ ইরোশন বা ক্ষয়চক্র ও রেজুভিনেশন পুনর্যৌবন লাভ নিয়ে যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট মনে হয়েছে, আরও প্রশ্ন হয়তো থাকতে পারে, আমি পরবর্তীতে অন্যান্য মক টেস্টগুলোতে সেগুলো অ্যাড করব। দেখো এখান থেকে কি প্রশ্ন আসছে। ডেভিসের ক্ষয়চক্রের তত্ত্বে পেনিপ্লেন কি? পেনিপ্লেন হচ্ছে ক্ষয়ের পূর্ণ পরিণামে গঠিত সমতল ভূমি, অর্থাৎ আমরা যদি ক্ষয়ের শেষ সীমায় চলে যাই, অর্থাৎ যৌবন পরিণত বার্ধক্য পর্যায়ের একদম শেষ যে পরিণতি, অর্থাৎ যেখানে নদী গ্র্যান্ড বেস লেভেল সমুদ্রে মিশছে, সেই অঞ্চলে আমরা ডেভিসের ক্ষয়চক্রে পেনিপ্লেনকে পাবো একদম শেষ ভূমি, সমতল ভূভাগ হিসেবে। ইউথফুল স্টেজের বৈশিষ্ট্য কি? না খাড়া ঢাল গভীর ভি আকৃতির উপত্যকা, আই শেপ চেঞ্জ হয়ে গিয়ে ভি শেপ তৈরি হচ্ছে এবং এখানে খাড়া ঢাল ফর্মেশন নিচ্ছে। কোন অবস্থায় রেজুভিনেশন শুরু হয়? রেজুভিনেশন মানে পুনর্যৌবন লাভ। পুনর্যৌবন লাভের ক্ষেত্রে আমরা উত্তোলন বা সমুদ্র স্তরের পতন, অর্থাৎ ইউস্ট্যাটিক বা ডাইনামিক যে কোনো পদ্ধতি, এই দুটো পদ্ধতিতেই আমরা রেজুভিনেশন দেখতে পাই। আরও তো স্ট্যাটিক পদ্ধতি রয়েছে, তো সেক্ষেত্রে এই তিনটে পদ্ধতির মধ্যে আমরা এখানে যেটা পাচ্ছি, অঞ্চল উত্তোলন বা সমুদ্র স্তরের পতন ঘটলে নদীর খাতের পরিবর্তন আসে, সে আবার নতুন করে যৌবন লাভের পর্যায়ে পৌঁছানোর চেষ্টা করে, সেই কারণে রেজুভিনেশন শুরু হয়। নিক পয়েন্ট কিভাবে সৃষ্টি হয়? নিক পয়েন্ট মানে, নিক পয়েন্টকে বাংলাতে নিক পয়েন্টই বলা হয়, তাও আমি বলছি যে কোনো কোনো জায়গায় যে খাড়া অংশগুলো অবস্থান করছে সেখানে নদীর বেডের, এখানে বেড বোঝানো হচ্ছে, নদীর বেড স্তরবিন্যাসের পরিবর্তনে নিক পয়েন্ট, অর্থাৎ এরকম স্টেপ ওয়াইজ অবস্থান তৈরি হচ্ছে, সেগুলো হচ্ছে নিক পয়েন্ট ফর্মেশন। হুইচ প্রসেস ইজ এ মার্কার অফ লেট ম্যাচুরিটি ইন ইরোশন সাইকেল? বেসিক্যালি যেটা বলা হচ্ছে, প্রশস্ত প্লাবনভূমি ও মেন্ডার অঞ্চলে আমরা লেট ম্যাচুরিটি ইরোশন সাইকেলের ক্ষেত্রে দেখতে পাই এবং তার ফলে প্রশস্ত প্লাবনভূমি ও মেন্ডার ফর্মেশন নেয় নদীর ক্ষেত্রে। নেক্সট বলছে মোনাডনক। মোনাডনক কি? না পেনিপ্লেনের উপর রয়ে যাওয়া যে অবশিষ্ট টিলা, ছোট ছোট ঢিপি তৈরি করছে, সেগুলোকে আমরা মোনাডনক বলছি। অনেক সময় একে মাউন্ট মোনাডনকও বলা হয়, বিশেষ করে আমরা ঝাড়খণ্ড, রাঁচি, গিরিডি এই সমস্ত অঞ্চলে গেলে একে কিন্তু আমরা দেখতে পাবো। আচ্ছা, রেজুভিনেশন বলছে যে কখন প্রবল হয়ে থাকে? নতুন উত্তোলনে নদী খাতের ঢাল বৃদ্ধি পেলে রেজুভিনেশন প্রবল হয়ে থাকে, অর্থাৎ হয় সমুদ্রপৃষ্ঠের পতন অথবা নদী যদি কোনোভাবে তার গতিপথ পরিবর্তন করে, সেক্ষেত্রে আমরা নদী খাতের ঢাল বৃদ্ধি পেলে এটা দেখতে পাই।
ইন্টারাপ্টেড সাইকেল বলতে কি, ক্ষয়চক্রে চলাকালীন নতুন উত্তোলন বা প্রশমন ঘটলে ইন্টারাপ্টেড সাইকেল, বা নদীর ক্ষেত্রে যে চক্র সেই চক্রে বাধা বলা যেতে পারে। তো ক্ষয়চক্র চলাকালীন নতুন উত্তোলন বা প্রশমন ইন্টারাপ্টেড সাইকেল নামে পরিচিত। টেরাসেস বা ঢাল নদী ক্ষয়চক্রে পদক্ষেপ তৈরি করে, সেটা কোথায়? পুনর্যৌবন। আমরা এরকম স্টেপ স্টেপ হয়ে নদীকে নামতে দেখছি, তাই না? তো এই জিনিসটাও কিন্তু টেরাসেস ফর্মেশন আমরা দেখতে পাচ্ছি। নেক্সট বলছে রেসিডুয়াল কনভেক্স হিল। কি বোঝায়? রেসিডুয়াল কনভেক্স হিল বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে কি, ক্ষয়চক্রের শেষে পেনিপ্লেন ছোট টিলা ফর্মেশন মিলে তাকে রেসিডুয়াল কনভেক্স হিল বুঝিয়ে থাকে। আচ্ছা, এবার আমরা ক্লাইমেটোলজিতে আসছি। ক্লাইমেটোলজির কিছু বিশেষ প্রশ্ন যেগুলো মনে হয়েছে ইম্পর্টেন্ট, একটু দেখো। কম্পোজিশন অফ দ্য অ্যাটমসফিয়ার কি না, পৃথিবীর বায়ুমণ্ডলে অক্সিজেনের শতকরা পরিমাণ কত? পৃথিবীতে বায়ুমণ্ডলে শতকরা প্রায় বলা হয় 21%, সেটা আমরা অপশনে পাচ্ছি। সবচেয়ে পুরাতন গ্যাস কোনটি? নাইট্রোজেন পৃথিবীতে সবচেয়ে পুরনো গ্যাস, কারণ এর মাধ্যমে প্রোটিন সংশ্লেষিত হয়েছে, তো নাইট্রোজেনকে আমরা এখানে প্রাচীন গ্যাস বলছি। বায়ুমণ্ডলের কোন স্তরে ওজোন স্তর দেখা যায়? আমরা জানি স্ট্র্যাটোস্ফিয়ার, যেটাকে ওজোন লেয়ারও বলা হয়, এই স্তরেই আমরা ওজোন স্তর পাচ্ছি। আচ্ছা, ট্রোপোস্ফিয়ারের উচ্চতা বিষুবরেখায় কত হয়? আমরা জানি বিষুবরেখায় ট্রোপোস্ফিয়ার প্রায় 18 কিলোমিটার বিষুবরেখা, কারণ বিষুবরেখা পৃথিবীর সেই অংশ যেখানটা সব থেকে স্ফীত, সেই কারণে এটা 18 কিলোমিটার। অন্য সময় অন্য জায়গা পোল রিজিয়নের ক্ষেত্রে সেটা 12 থেকে 14 কিলোমিটারের মধ্যে এসে দাঁড়ায়। কখনো কখনো এটা কমেও যায়, 10 কিলোমিটারে এসেও দাঁড়ায়। হ্যাঁ, বায়ুমণ্ডলের স্তরগুলি মূলত বিভক্ত হয় কোন ভিত্তিতে? তাপমাত্রার পরিবর্তনজনিত কারণে আমরা বায়ুমণ্ডলের বিভিন্ন লেয়ারগুলো দেখতে পাই, কোথাও কমছে, যেমন ট্রোপোস্ফিয়ারে 6.5 ডিগ্রি হারে কমছে, স্ট্র্যাটোস্ফিয়ারে আবার বেড়ে যাচ্ছে, আবার দেখা যাচ্ছে মেসোস্ফিয়ারে কমছে, আয়নোস্ফিয়ার এক্সোস্ফিয়ারে গিয়ে অত্যাধিক বেড়ে যাচ্ছে। তো এই জিনিসগুলো কিন্তু একটু দেখে রাখবে। নেক্সট প্রশ্ন বলছে কার্বন ডাই অক্সাইডের ভূমিকা অন্যতম গুরুত্বপূর্ণ কেন? কারণ গ্রিন হাউস প্রভাব সৃষ্টি করে। দেখো, গ্রিন হাউস আমাদের জন্য বলছে ক্ষতিকারক, কিন্তু দেখো গ্রিন হাউস গ্যাস না থাকলে কিন্তু পৃথিবীতে প্রাণের সঞ্চারই ঘটতো না, তাই না? তো সেই কারণে গ্রিন হাউস গ্যাসের প্রভাব সৃষ্টি করা এটাও কিন্তু একটা আমার মতে পজিটিভ ব্যাপার, যেহেতু কোনো জিনিসই অত্যাধিক ভালো নয়, সেই কারণে অত্যাধিক মাত্রাটা ভালো নয়। স্ট্র্যাটোস্ফিয়ারে জলীয় বাষ্পের পরিমাণ কেমন? অত্যন্ত কম। এই কারণে স্ট্র্যাটোস্ফিয়ারে জলীয় বাষ্পের মাত্রা কম বলেই কিন্তু আমরা এখানে রকেট বা কোনো কিছু যদি যায় আমরা স্ট্রেট একটা লাইন ফরমেশন দেখতে পাই। নেক্সট বলছি এক্সোস্ফিয়ারে প্রধানত কোন উপাদান বিদ্যমান? হাইড্রোজেন এবং হিলিয়াম আমরা সব থেকে বেশি এক্সোস্ফিয়ারে পেয়ে থাকি, এবং সেই কারণে এটাকে হাইড্রোজেন হিলিয়াম লেয়ারও বলা হয়। বায়ুমণ্ডলের সবচেয়ে ভারী, সবথেকে ভারী স্তর কোনটি? বলা হয় ট্রোপোস্ফিয়ারকে সবথেকে বেশি, কারণ সমস্ত ধরনের গ্যাস এখানে সবথেকে বেশি পরিমাণে অবস্থান করে, সেই কারণে ট্রোপোস্ফিয়ারকেই আমরা সবথেকে ভারী স্তর বলে থাকি। ওজোন স্তর সবচেয়ে ঘন কোন উচ্চতায় পাওয়া যায়? 20 থেকে 30 কিলোমিটার উচ্চতায় ওজোন স্তর সবচেয়ে ঘন, এটা বলা হয়ে থাকে। নেক্সট বলছে জলবায়ুর উপাদান ও নিয়ন্ত্রক। এই পার্টে যদি আমরা আসি, ক্লাইমেটোলজির দ্বিতীয় পার্ট, সেখানে বলছে নিরক্ষীয় অঞ্চলে তাপমাত্রা বেশির কারণ কি? কারণ সূর্যের ডাইরেক্ট যে পজিশন, অর্থাৎ ইনসোলেশনের লোকেশন যদি দেখা যায়, তাহলে সূর্যের আলো এখানে ডাইরেক্ট পড়ছে, সেই কারণে নিরক্ষীয় অঞ্চলে তাপমাত্রা বেশি হয়ে থাকে। নেক্সট বলছে যে নিম্নের কোনটি আবহাওয়ার উপাদান নয়? দেখো, তাপমাত্রা, বাতাসের চাপ, আর্দ্রতা সবই আবহাওয়ার উপাদান, শুধু স্থলচর উদ্ভিদ এ কিন্তু আবহাওয়ার উপাদান নয়। উচ্চতা বাড়লে তাপমাত্রা কি হয়? উচ্চতা বাড়লে ট্রোপোস্ফিয়ারের কথাই বলা হচ্ছে, তাপমাত্রা কমে। প্রধান নিয়ন্ত্রকের মধ্যে কোনটি এর মধ্যে নয়? মাটি উৎপাদন এটা প্রধান নিয়ন্ত্রক এর মধ্যে নয়। বাকি অক্ষাংশ, সমুদ্র থেকে দূরত্ব, সমুদ্র সবই আমাদের জলবায়ুতে কার্যকরী ভূমিকা পালন করে, মাটি উৎপাদন বাদ দিয়ে। স্থলভাগ ও জলভাগের পার্থক্যের ফলে ঘটা প্রধান পরিবর্তন কোনটি? উষ্ণতা ও বৃষ্টিপাতের গতিশীলতা, এটাই কিন্তু স্থলভাগ ও জলভাগের পার্থক্যের ফলে ঘটা প্রধান পরিবর্তন। নেক্সট বলছে সমুদ্র উপকূলে জলবায়ু হয় কিরকম? সমভাবাপন্ন, তাই না? সেই কারণে আমরা পড়েছিলাম যে দিল্লিতে চরমভাবাপন্ন, অর্থাৎ কন্টিনেন্টাল ক্লাইমেট দেখা যায়, কারণ অনেকটা দূরে, সেই কারণে শীতও বেশি, আবার গ্রীষ্মে প্রচণ্ড গরম, শীতে প্রচণ্ড ঠান্ডা। কিন্তু সমুদ্র উপকূলে আমাদের দীঘা, উড়িষ্যাতে সারা বছরই কী থাকছে? একই ধরনের তাপমাত্রা বিরাজ করছে। বাতাসের চলাচলের মূল কারণ কি? চাপ ও তাপমাত্রার ভিন্নতা, তার ফলে উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে বায়ু দ্রুত প্রবাহিত হয়, সেই কারণে বাতাস চলাচল করে। আচ্ছা, নেক্সট প্রশ্ন কি বলছে দেখো, সমুদ্র ধারার প্রভাব কিসে প্রকাশ পায়?
উপকূল অঞ্চলের জলবায়ুতে আমরা সমুদ্র ধারার প্রভাব সব থেকে পেয়ে থাকি। নিরক্ষীয় অঞ্চলে আর্দ্রতা বেশি হয় কেন? উচ্চ দ্রাব্যতা ও উচ্চ বাষ্পীভবনের কারণে। উপকূল কুয়াশা বেশি হয় কেন? কারণ উষ্ণ শীতল বাতাসের সংমিশ্রণের কারণেই কিন্তু আমাদের উপকূল অঞ্চলে কুয়াশা বেশি হয়। সেই কারণে ডগার্স ব্যাংক, জর্জেস ব্যাংক এই সমস্ত অঞ্চলগুলোতে সারা বছরই কিন্তু কুয়াশা আমরা দেখতে পাই। আচ্ছা, নেক্সট প্রশ্ন বলছে যে ইনসোলেশন থেকে যদি ইম্পর্টেন্ট কিছু প্রশ্ন আসে সেগুলো কি কি হতে পারে। দেখা যাচ্ছে ইনসোলেশন বলতে কি বোঝায় না, সূর্য থেকে আগত সরাসরি বিকিরিত পরিমাণ আমরা ইনসোলেশন নামে পরিচিত। সূর্যের আপেক্ষিক তাপমাত্রার পরিবর্তনও ইনসোলেশনের মাধ্যমেই বলা যেতে পারে চেঞ্জ হচ্ছে। নেক্সট হচ্ছে ইনসোলেশনের সর্বাধিক কোথায় হয়ে থাকে? বিষুব রেখার উপর অর্থাৎ নিরক্ষরেখার উপর আমরা ইনসোলেশনের মাত্রা বা বলা যেতে পারে সর্বাধিক ইনসোলেশন ঘটে থাকে। সূর্যরশ্মির আপতন কোণ যত বেশি হয় ইনসোলেশনের মাত্রা তত বেশি হয়ে থাকে, তাই না? আচ্ছা দেখো, ইনসোলেশনের উপর প্রধানত কি প্রভাব ফেলে না, এগুলো নিয়ে কিন্তু আমি সব ডিসকাস করে এসেছি, সে কারণে খুব বেশি আর বলছি না। ভূত্বকের রং এর কিন্তু বাদ দিয়ে বাকি সব অক্ষাংশ, মেঘের অবস্থা, ঋতু পরিবর্তন এগুলো সবই কিন্তু ইনসোলেশনের ফলে ঘটে থাকে। নেক্সট হচ্ছে দেখো, গ্রীষ্মকালীন দ্রাঘিমা ইনসোলেশন কি হয়? উত্তর গোলার্ধে সর্বোচ্চ বেশি হয়, তাই না? গ্রীষ্মকালীন দ্রাঘিমা ইনসোলেশন উত্তর গোলার্ধে বেশি হয়, দক্ষিণ গোলার্ধে এগুলো কিছুই কিন্তু কার্যকর নয়। তাই কারণে গ্রীষ্মকালীন দ্রাঘিমা ইনসোলেশন উত্তর গোলার্ধে সর্বোচ্চ বা সর্বাধিক। সাধারণত ইনসোলেশনের সবচেয়ে বেশি পরিবর্তন কিসে হয়? উচ্চতার পার্থক্যের কারণে ইনসোলেশনের সবচেয়ে বেশি পরিবর্তন। এগুলো সব কিন্তু ফ্যাক্টরস অফ ইনসোলেশনে আমি আলোচনা করেছি। আচ্ছা নেক্সট দেখো, বায়ুমণ্ডল কত শতাংশ সূর্য বিকিরণ শোষণ করে? বায়ুমণ্ডল প্রায় 16% সূর্য বিকিরণ শোষণ করে। এটা খুব ইম্পর্ট্যান্ট, এই কারণে কিন্তু আমাদের বেঁচে থাকতে সুবিধা হয়। ভূপৃষ্ঠে সরাসরি বিকিরণের অপর নাম কি? ইনসোলেশন নামেই পরিচিত। অর্থাৎ ভূপৃষ্ঠ যে সরাসরি বিকিরিত করছে সেটাও কিন্তু ইনসোলেশনের জন্যই হচ্ছে। ইনসোলেশন শীতকালে কেন কমে? কারণ সূর্য কিরণ তির্যক হয়ে যায়, কারণ এই সময় দক্ষিণ গোলার্ধে সূর্য অবস্থান করে। ইনসোলেশন শীতকাল বলতে এখানে উত্তর গোলার্ধের কথা বলা হচ্ছে। আচ্ছা, সর্বাধিক আমরা কি দেখতে পাই? দৈনিক ইনসোলেশন কখন হয়ে থাকে? দুপুর 12টা থেকে দুপুর 2টোর মধ্যে কিন্তু সর্বাধিক ইনসোলেশনের মাত্রা পৃথিবীতে বেশি থাকে। তাপবলয় থেকে যদি প্রশ্ন আসে, কিরকম আসতে পারে দেখো, পৃথিবীতে সর্বাধিক তাপবলয় কোথায় অবস্থিত? নিরক্ষীয় অঞ্চলে সর্বাধিক তাপবলয়। কারণ আমরা কি জানি, 3টে মেন তাপবলয় যেগুলো যদি বলি, একটা হচ্ছে আমাদের টরিড জোন, একটা আমাদের টেম্পারেট জোন এবং একটা আমাদের ফ্রিজিড জোন। এই 3 ধরনের টেম্পারেচার বলার রয়েছে, কিন্তু এর সংখ্যা হচ্ছে যদি 1 ধরি, টেম্পারেচার জোনে যদি 2 ধরি, এর সংখ্যা যদি 2 ধরি, টোটাল কটা? 5টা। তাহলে পৃথিবীর রেফারেন্সে 5খানা বলয় রয়েছে। উপক্রান্তীয় তাপবলয় কত ডিগ্রি অক্ষে বিস্তৃত? উপক্রান্তীয় মানে কি? এই যে টেম্পারেট যে বলয়টার নাম বললাম সেটাই কিন্তু উপক্রান্তীয় তাপবলয়, যেটা বিস্তৃত 23.5 থেকে 35.5 বা 45.5 এরকম একটা বলা হয়। এটা অনেক ক্ষেত্রে 66 ডিগ্রিও হয়ে থাকে। আচ্ছা নেক্সট প্রশ্ন বলছে প্রধান তাপবলয় কয়টি? দেখেছো এখানে পরের প্রশ্ন চলে এসছে। 5টি প্রধান তাপবলয় আমি অলরেডি বললাম। পৃথিবীর সবচেয়ে বেশি তাপমাত্রা কোথায় দেখা যায়? নিরক্ষীয় তাপবলয়ে পৃথিবীর সবচেয়ে বেশি তাপমাত্রা দেখা যায়। তাপবলয় ভাগের একটি প্রধান কারণ ইনসোলেশনের অক্ষীয় বৈচিত্র্য তাপবলয় ভাগের মূল কারণ বলা যেতে পারে। আচ্ছা, গ্রিনল্যান্ডে কোন তাপবলয় অবস্থিত? এই ধরনের প্রশ্ন কিন্তু দিয়ে দেয়। গ্রিনল্যান্ড দেখো সারা বছরই বরফের আস্তরণে আবৃত থাকে, অর্থাৎ মেরু তাপবলয়ের মধ্যে পড়ছে, অর্থাৎ যেটাকে আমরা ইংরেজিতে ফ্রিজিড বললাম, সেই ফ্রিজিডের মধ্যে পড়ছে গ্রিনল্যান্ড। আইসোথার্ম কি নির্দেশ করে? সমতাপ রেখা। যেমন আইসোবার কি নির্দেশ করে? সমচাপ রেখা, তাই না? এরকম আমি আইসোবার, আইসোথার্ম, আইসোটেক, আইসো রিলেটেড যে রিলেটেড যে ব্যাপারগুলো আছে এটা নিয়েও একটা ভিডিও করব, তোমরা একটু ওগুলো দেখে নেবে। দেখো গ্রীষ্মে তাপবলয় স্থানান্তর ঘটে কোন দিকে? উত্তর দিকে, যে কারণে আমাদের আইটিসি যে ইন্টারট্রপিক্যাল কনভার্জেন্স ভারতবর্ষের উপরেও কিন্তু চলে আসে, আমরা মৌসুমী বায়ুর ক্ষেত্রে দেখেছি। নিরক্ষীয় অঞ্চলে প্রশ্ন বলছে কি, নিরক্ষীয় অঞ্চলে দিন রাতের তাপমাত্রার পার্থক্য কি? খুব কম, একই রকমের টেম্পারেচার দেখা যায়। তাপবলয় পার্থক্যের ফলে প্রধানত কি হয়? বায়ু প্রবাহ সৃষ্টি হয়। এবার আসছি চাপ বলয় অর্থাৎ প্রেসার বেল্ট নিয়ে। কি বলছে দেখো, নিরক্ষরেখা থেকে যদি মেরু অবধি যাওয়া যায় তাহলে আমরা কোন বলয়গুলোকে পরপর দেখতে পাবো? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, এই ধরনের প্রশ্ন দিয়ে দেয়। প্রথমে আমরা পাবো নিরক্ষীয় নিম্নচাপ বলয়, তারপরে পাবো উপক্রান্তীয় উভয় গোলার্ধের উচ্চচাপ বলয়, তারপরে পাবো উপমেরু নিম্নচাপ বলয়, তারপরে পাবো মেরু উচ্চ বলয়। তার মানে আমরা যদি নিরক্ষীয় নিম্নচাপ থেকে উপক্রান্তীয় উচ্চচাপ বলয়ের মধ্যে কি বায়ু প্রবাহিত হয়? আমরা বলবো ট্রেড উইন্ড, অর্থাৎ যাকে আমরা বলবো বাণিজ্য বায়ু বা আয়ন বায়ু। উপক্রান্তীয় উচ্চচাপ বলয় উপমেরু নিম্নচাপ বলয়ের মধ্যে কি বায়ু?
বায়ু, আমরা জানি যে একে আমরা পশ্চিমা বায়ু বলবো, তাই না, যাকে আমরা ওয়েস্টার্লি বলছি। আচ্ছা, মেরু উচ্চচাপ এবং মেরু নিম্নচাপের মধ্যে প্রবাহিত হবে। তাহলে 3 ধরনের বায়ু প্রবাহ আমরা চাপ বলয়ের মধ্যে দেখতে পাচ্ছি। আচ্ছা, এইবার এই চাপ বলয়ের মধ্যে বায়ু প্রবাহগুলোকে আমরা কি বায়ু প্রবাহ বলবো? নিয়ত বায়ু প্রবাহ। ওকে, উপক্রান্তীয় উচ্চচাপ বলয় তৈরি হয় কেন না, আপতিত বায়ুর চাপমুক্ত অঞ্চল হওয়ার জন্য। আমরা চাপমুক্ত হওয়ার কারণে এখানে কিন্তু উপক্রান্তীয় উচ্চ, কারণ পৃথিবীর রোটেশন প্রচন্ড হওয়ার জন্য এখান থেকে বায়ু ছিটকে বেরিয়ে যায়। নিরক্ষীয় অঞ্চলে কেন নিম্নচাপ থাকে? উচ্চ তাপমাত্রা উন্নত বাষ্পীভবনের কারণে প্রচুর পরিমাণ নিম্নচাপ এখানে তৈরি হয়, লো প্রেশার জোন তৈরি হয়, সেই কারণে কিন্তু এখানে নিরক্ষীয় অঞ্চলে আমরা উন্নত মানে এখানে বাষ্পীভবনের রেট প্রচুর হাই, সেটা দেখতে পাবো। মেরু অঞ্চলে বাতাস কি হয়? স্তূপীভূত হয়ে উচ্চচাপ বলয় সৃষ্টি করে মেরু অঞ্চলে, সেই কারণে এখানে উচ্চচাপ বলয় তৈরি হয়েছে। আচ্ছা দেখো, নেক্সট প্রশ্ন বলছে 166 নম্বরে চলে এসেছি। উপমেরু নিম্নচাপ বলয়ের বৈশিষ্ট্য কি? ঘূর্ণিঝড় প্রবণ এলাকা তৈরি হওয়া। কোন অঞ্চলে বাতাস সরাসরি মেরুর দিকে প্রবাহিত হয়? উপমেরু নিম্নচাপ বলয় থেকে মেরু উচ্চচাপ বলয়ের দিকে, আমি একটু আগেই বললাম সেখানে প্রবাহিত হচ্ছে। কোন চাপ বলয়ে উষ্ণ আর্দ্র বাতাস উপরে ওঠে? নিরক্ষীয় নিম্নচাপ বলয়ে উপরের দিকে ওঠে। এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট এই পার্টটা। দেখো, বিশ্ববিখ্যাত ঘোরীয় অংশ বা ঘোড়ার অংশ, যেটাকে আমরা অশ্ব অক্ষাংশ বলি, কোথায় পাওয়া যায়? উপক্রান্তীয় উচ্চচাপ বলয়। এটা আরো ভাবে আসতে পারে, এখানে পশ্চিমা বায়ু দেখা যায়, অর্থাৎ কোন বলয়ে সেটা যদি বলে তাহলে পশ্চিমা বায়ু বলয় এখানে কিন্তু কাজ করছে। দেখো পরের প্রশ্ন, একই অক্ষাংশের শীতল অঞ্চলটি কোথা থেকে শুরু হয়? উপমেরু নিম্নচাপ বলয় থেকে আমরা শীতল অঞ্চল শুরু হতে দেখি। পৃথিবীর কোন বলয় সবচেয়ে বেশি নিরবিচ্ছিন্ন জলীয় বাষ্প প্রবাহ সৃষ্টির জন্য বিখ্যাত? নিরক্ষীয় নিম্নচাপ বলয় সব থেকে বেশি জলীয় বাষ্প সৃষ্টির জন্য দায়ী, কারণ এখানে সব থেকে বেশি বৃষ্টিপাত হয়ে থাকে। আচ্ছা, এরপরের যে সেগমেন্ট সেটা হচ্ছে প্ল্যানেটারি উইন্ড সিস্টেম, ক্লাইমেট থেকে। দেখো, পৃথিবীতে ট্রেড উইন্ড প্রধানত কোন দিকে প্রবাহিত হয়ে থাকে? উত্তর পূর্ব থেকে দক্ষিণ পশ্চিমে, দক্ষিণ পূর্ব থেকে উত্তর পশ্চিমে, দক্ষিণ গোলার্ধে। কি হয়? ঘড়ির কাঁটার যদি আমরা ফলো করি, ফেরেলের সূত্র কি বলছি? উত্তর গোলার্ধে, উত্তর পূর্ব থেকে দক্ষিণ পশ্চিমে উত্তর গোলার্ধে, দক্ষিণ পূর্ব থেকে উত্তর পশ্চিমে দক্ষিণ গোলার্ধে। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, এবং দরকার পড়লে পরীক্ষার হলে একটা গোল করে এঁকে নেবে। উত্তর গোলার্ধে ডান দিকে, মানে উপর থেকে যখন নিচে নামবে এদিকে ঘুরবে, এবং দক্ষিণ গোলার্ধে বাম দিকে, এইভাবে। তাহলে সেই রেফারেন্সে কিন্তু দেখো, উত্তর পূর্ব থেকে দক্ষিণ পশ্চিমে আমরা যদি নর্থ ইস্ট এটা ধরি, এটা সাউথ ওয়েস্ট ধরি, তাহলে এদিকে ফ্লো হচ্ছে। আবার এদিকে দেখো, দক্ষিণ পূর্ব থেকে আমরা যদি এটা যদি নর্থ ধরি, এটা যদি সাউথ ধরি, দেখো দক্ষিণ পূর্ব এটা আমাদের ইস্ট হচ্ছে, এটা আমাদের ওয়েস্ট হচ্ছে, তাহলে এটা সাউথ ইস্ট হচ্ছে, তাহলে সাউথ ইস্ট থেকে নর্থ ওয়েস্টের দিকে যাচ্ছে, উত্তর পশ্চিমের দিকে। তাহলে উত্তর ঠিক আছে। দেখো, বায়ু প্রবাহে কোরিওলিস বল কি প্রভাব ফেলে? বায়ুর গতিপথ বাঁকিয়ে দেয়, তাই না? কোরিওলিস ফলের ফলে, অর্থাৎ আমরা যার ফলে দেখি বায়ুর গতিপথ বেঁকে যাচ্ছে। ওয়েস্টার্লি কখন বেশি সক্রিয় হয়? সারা বছর কিন্তু ওয়েস্টার্লি সক্রিয় থাকে না, সব থেকে বেশি প্রভাব থাকে কখন? উপক্রান্ত উচ্চচাপ থেকে যখন উপমেরু নিম্নচাপ বলয়ে প্রবাহিত হয়, সেই কারণে এখানে আমরা গর্জনশীল 40, 50, তারপরে হচ্ছে তীব্র চিৎকারকারী 60, এই যে অক্ষাংশগুলো পাই, এই 40, 50, 60 ডিগ্রি অক্ষাংশ এই অঞ্চলের মধ্যে তৈরি হচ্ছে। আচ্ছা, নেক্সট প্রশ্ন বলছে ধ্রুবীয় পূর্ববাহী বায়ুর উৎস কি? বলা হয় যে আমরা যদি দেখি যে ধ্রুবীয় পূর্ববাহী বায়ুর উৎস হচ্ছে মেরু উচ্চচাপ বলয়, তার ফলে কিন্তু এখানে সারা বছর একই ধরনের কনস্ট্যান্ট রেটে বায়ু প্রবাহ, সেই কারণে এটাকে ধ্রুবীয় পূর্ববাহী বায়ুর উৎস বলা হয়েছে। নিরক্ষীয় বায়ু সংমিশ্রণ অঞ্চলের নাম কি? ইন্টারট্রপিক্যাল কনভার্জেন্স জোন, ITCZ, মানে যেটাকে আমরা বলি আন্তঃক্রান্তীয় অভিসারী অঞ্চল, এটাকে বাংলায় বলা হয়। তো ITCZ এটা হচ্ছে নিরক্ষীয় বায়ু সংমিশ্রণ অঞ্চল। পরের প্রশ্ন বলছে কোনটি প্ল্যানেটারি উইন্ড নয়? স্থানীয় লু, বাকি দেখো ওয়েস্টার্লি, ট্রেড উইন্ড, পোলার ওয়েস্টার্লি, এগুলো সবই কিন্তু একটা প্ল্যানেটারি উইন্ডের মধ্যে পড়ছে। নেক্সট বলছে ITCZ ইন্টারট্রপিক্যাল কনভার্জেন্স অঞ্চলে জলীয় বাষ্প বেশি থাকার কারণ কি? সমবায়ু ও উন্নত বাষ্পীভবন, মানে প্রচুর উন্নত বাষ্পীভবন, মানে প্রচুর হাই ইন্টেন্সিটি অফ ইভাপোরেশন। তো সেই কারণে এটাকে বলা হচ্ছে ITCZ অঞ্চলে জলীয় বাষ্প থাকার বেশি কারণের, এটার জন্যই দায়ী। মহাদেশ ও সমুদ্র বায়ু সংযোগ ঘটে কোথায়? মৌসুমী বায়ুতে মহাদেশ ও সমুদ্র বায়ু সংযোগ ঘটে। আমরা জানি যে মৌসুমী বায়ুর ক্ষেত্রে আমরা পড়ে এসেছি, তোমরা সবাই জানো যে একটা স্থলভাগ থেকে যাচ্ছে, অর্থাৎ আমরা একটাকে বলছি স্থলবায়ু, আরেকটাকে বলছি বা মহাদেশীয় বায়ু, এটাকে বলছি সমুদ্র বায়ু। এই দুয়ের মিলনের ফলে আমরা মৌসুমী বায়ু দেখতে পাচ্ছি, তার ফলে মহাদেশ ও সমুদ্র বায়ু সংযোগ হচ্ছে কোথায়? মৌসুমী বায়ুতে।
দক্ষিণ গোলার্ধে ট্রেড উইন্ডের প্রকৃতি কিরকম? দক্ষিণ পূর্ব থেকে উত্তর পশ্চিমে এই দিকে প্রবাহিত হয়, এটা তোমরা জানো, তাও আরেকবার বলে রাখা হলো। গ্রহগত বায়ু প্রবাহ দেখো কিভাবে হয়, মূলত কি নির্ধারণ করে? গ্রহগত বায়ু প্রবাহ মানে এখানে প্ল্যানেটারি উইন্ডের কথা বলা হয়েছে। প্ল্যানেটারি উইন্ড মানে নিয়ত বায়ু প্রবাহ। এটা ট্রান্সলেশনে একটু গন্ডগোল হয়েছে, কিন্তু এরকম যদি হয় পরীক্ষার ক্ষেত্রে তখনও কি করবে, সেই কারণে এই জিনিসগুলো একটু মনে রাখা ভালো, তাই না? তো চাপ বলয়ের কার্যক্রম ও পৃথিবীর ঘূর্ণয়নের ফলে আমাদের প্ল্যানেটারি উইন্ড কি হচ্ছে, নির্ধারণ হয়ে থাকে। এরপরের প্রশ্ন হচ্ছে সাইক্লোন বা ঘূর্ণিঝড়। দেখো ঘূর্ণিঝড় কেন্দ্রকে কি বলা হয়? আই অফ সাইক্লোন, তাই না? এটা সবাই জানো, তাও একবার মনে করিয়ে দেওয়া। আই অফ সাইক্লোন বা ঝড়ের চক্ষু ঘূর্ণিঝড় কেন্দ্রকে বলা হয়। ঘূর্ণিঝড় সৃষ্টি হয় কোথায়? গরম আর্দ্র নিম্নচাপ অঞ্চল, যে কারণে ট্রপিক্যাল অঞ্চলে আমরা সব থেকে বেশি ঘূর্ণিঝড়কে দেখতে পাই। উত্তর ভারতে বা উত্তর ভারত মহাসাগরের শেষ কয়টি ঘূর্ণিঝড়ের নামকরণ করে কে? WMO অর্থাৎ ওয়ার্ল্ড মেট্রোলজিক্যাল অর্গানাইজেশনের যারা সদস্য, সেই সমস্ত দেশ উত্তর ভারত মহাসাগরের ঘূর্ণিঝড়ের নামকরণ করে থাকে, তাই না? আচ্ছা, সাইক্লোনে বাষ্পীভবন বাড়ে কেন? জলীয় বাষ্প বেশি নিঃসৃত হওয়ার জন্য আমরা সাইক্লোনে বাষ্পীভবন বেড়ে যায়, এটা জানি। নেক্সট প্রশ্ন বলছি অ্যান্টি সাইক্লোনের বৈশিষ্ট্য কি? উচ্চচাপ ও পরিষ্কার আকাশ, নিম্ন বৃষ্টিপাত, এটা হচ্ছে অ্যান্টি সাইক্লোনের বৈশিষ্ট্য। আর তার মানে আকাশ পরিষ্কার থাকবে এবং উচ্চচাপ ও পরিষ্কার আকাশ, নিম্ন বৃষ্টিপাত। আচ্ছা, কোন সাগর ভারতে সবচেয়ে বেশি ঘূর্ণিঝড় সৃষ্টি করে? কোন সাগর ভারতে সব থেকে বেশি ঘূর্ণিঝড় সৃষ্টি করে? বঙ্গোপসাগর। কারণ এর যে ত্রিভুজাকৃতি না, এই ল্যান্ডলক হওয়ার জন্যই কিন্তু এখানে সব থেকে বেশি গরম বাতাসের প্রবাহ হয়, তার ফলে এখানে ঘূর্ণিঝড় বেশি হয়। ঘূর্ণিঝড়ে বাতাসের গতি কিভাবে পরিবর্তিত হয়? দেখো কেন্দ্রীয় অংশে সর্বাধিক এবং বাইরের দিকে কম, তার ফলে সব থেকে বেশি ঘূর্ণিঝড় কোথায় হয়? ভেতরে আইতে, অর্থাৎ যেখানে ঝড়ের চক্ষু বলা যাচ্ছে। ঘূর্ণিঝড়ের আই শান্ত থাকে কারণ কি? ভারসাম্যপূর্ণ নিম্নচাপ, প্রচণ্ড নিম্নচাপ থাকে সবসময় একই রকম, সেই কারণে আমরা ঝড়ের চক্ষুতে বৃষ্টিপাত শান্ত হতে দেখি, মানে বৃষ্টি হচ্ছে কিন্তু ঝড় সেরকম হয় না। ঘূর্ণিঝড় ভারত উপকূলে অন্য অঞ্চলের তুলনায় বেশি ক্ষতি করে কেন? এটাও একটা খুব ইন্টারেস্টিং প্রশ্ন। কারণ ঘন বসতি, এটা তো কারণ আমরা বেশি থাকি, আর উপকূলবর্তী কৃষি, এর ফলেও কিন্তু আমরা যেখানে বেশি সাইক্লোন হচ্ছে সেখানে যদি অর্থনৈতিক কার্যাবলী তৈরি করি, স্বাভাবিক ক্ষতির হার বেশি হবে। ঘূর্ণিঝড়ের শক্তি কিসে পরিমাপ করা হয়? তোমরা জানো বাতাসের গতি ও কেন্দ্রীয় চাপের উপর ভিত্তি করে ঘূর্ণিঝড়ের শক্তিকে পরিমাপ করা হয়। এরপরে চলে আসছি মৌসুমী বায়ুতে। ভারতীয় মৌসুমী বায়ু কখন প্রধানত আসে? বলা হচ্ছে জুন জুলাই মাসে, যে সময়টাতে দেখা যাচ্ছে এই যে সময়টায় আমি ভিডিও বানাচ্ছি এখানে বাইরে বৃষ্টিপাত হচ্ছে। তো ভারতে মৌসুমী বায়ু কখন প্রধানত আসছে? জুন জুলাই মাসে। আচ্ছা, নেক্সট প্রশ্ন বলছে মৌসুমী বায়ুর প্রধান উৎস কোনটি? মৌসুমী বায়ুর প্রধান উৎস বলছে ভারত মহাসাগর, আরব সাগর এবং আমাদের বঙ্গোপসাগর, এই দুয়ের মিলনেই আমাদের ভারত মহাসাগর বলা যেতে পারে। মৌসুমী বায়ুর বায়ুপ্রবাহ কিসে বিভক্ত? দক্ষিণ পশ্চিম এবং উত্তর পূর্ব, আমি এর আগেও বলেছি। ভারতে কোন অঞ্চলে মৌসুমী বায়ু সবচেয়ে বেশি বৃষ্টিপাতে বিখ্যাত? চেরাপুঞ্জি ও মৌসিনরাম অঞ্চলে ভারতে মৌসুমী বায়ুর প্রভাব সব থেকে বেশি বৃষ্টিপাত হয়ে থাকে। চেরাপুঞ্জি এবং মৌসিনরাম দুটো কিন্তু আলাদা গ্রাম। আচ্ছা, উত্তর পূর্ব মৌসুমী বায়ু প্রধানত কোথায় বর্ষা নিয়ে আসে? উত্তর পূর্ব মৌসুমী বায়ু তামিলনাড়ু ও পূর্ব উপকূলবর্তী অঞ্চলে সব থেকে বেশি বৃষ্টিপাত নিয়ে আসে। মৌসুমী বায়ুর রুট পরিবর্তনের প্রধান কারণ স্থলভাগ ও জলভাগের তাপমাত্রার বৈচিত্র্য। মৌসুমী বায়ু প্রথম কোন অঞ্চলে প্রবেশ করে? কেরালা উপকূলে, কারণ আমরা জানি যে 2 জুন এটা মোটামুটিভাবে আসার সময় কেরালাতে, অনেক সময় সেটা লেট করে 8 জুন অবধিও হয়ে যায়, সেই কারণে এই সময়টা একটু সময় লাগে বৃষ্টিপাত হতে, কিন্তু মোটামুটি দেখা যায় যে 2 জুন। এই বছরের ক্ষেত্রে এটা কিন্তু 24 থেকে 26 এই দুটো তারিখের মধ্যে কেরালায় বৃষ্টিপাত শুরু হয়ে গিয়েছিল। এবছর কিন্তু খুব আগে বলা যেতে পারে মৌসুমী বায়ু ঢুকেছে। প্রতিপাদ্য মৌসুমী বায়ুর প্রভাব কোথায় সবচেয়ে দুর্বল? বেসিক্যালি আমরা প্রতিপাদ্য বলতে এটাকে আমরা বলছি মনসুন যে উইন্ড, সেটার কথা বলছি। এই মৌসুমী উইন্ড রাজস্থান, পশ্চিম ভারত এই সমস্ত অঞ্চলে সবচেয়ে বেশি দুর্বল। ওয়েস্টার্ন যে ইন্ডিয়া, এটা কিন্তু ওয়েস্টার্ন ঘাট বলছে না, এটা মাথায় রাখবে, হ্যাঁ। আচ্ছা, মৌসুমী বায়ু অনিয়মিততার প্রভাবে সবচেয়ে বেশি সমস্যা হয় কোথায়? কৃষিতে, কারণ কখনো অধিক বৃষ্টি কখনো অল্প বৃষ্টি, এই দুয়ের প্রভাবে মৌসুমী বায়ু কিন্তু ভীষণ এফেক্ট ফেলে কৃষিকাজের উপর, এবং বলা যেতে পারে যে ভারতবর্ষের বাজেট এটাও তৈরি করছে আমাদের মৌসুমী বায়ু।
ভারতের কোন শহর প্রধানত প্রত্যাবর্তনকারী মৌসুমী বায়ুর উপর বৃষ্টিপাতের উপর নির্ভরশীল? বেসিক্যালি চেন্নাইতে সারা বছরে দুবার বৃষ্টিপাত হয়। একবার আমাদের মনসুন বায়ুর প্রভাবে জুন জুলাই মাসে, আবার যখন বায়ু ফিরে যাচ্ছে রিট্রেটিং মনসুন, ওই ফেরেলের সূত্রের জন্য বায়ু ঢুকে যায় আমাদের পূর্বঘাট টপকে চেন্নাইতে, সেই কারণে এই সময় আরও ভয়ঙ্কর বৃষ্টিপাত চেন্নাইতে হয়। আচ্ছা, এবার আমরা তৃতীয় চ্যাপ্টারে আসছি, মৃত্তিকা, সয়েল। দেখো, সয়েলের মধ্যে প্রথম প্রশ্ন বলছে মৃত্তিকা গঠনে প্রধানত কোনটি বেশি ভূমিকা রাখে? প্রকৃতি ও জলবায়ু, তাই না? আমরা সিএল, ও, আর, পি, টি এগুলো পড়ে এসেছি। তার মধ্যে আমরা সিএল মানে ক্লাইমেট, আর হচ্ছে আমাদের জলবায়ু মানে হচ্ছে ক্লাইমেট। প্রকৃতি বলতে এখানে এই বাকিগুলোকে বোঝানো হয়েছে। বাকিগুলো কিন্তু অতটা ইম্পর্টেন্ট একসাথে হচ্ছে না, কিন্তু প্রকৃতি জলবায়ু একসাথে বেশি ইম্পর্টেন্ট মনে হচ্ছে, সেই কারণে এটাই উত্তর হবে। মৃত্তিকার কোন স্তর পুষ্টিতে সর্বাধিক সমৃদ্ধ? যে পুষ্টিতে এ হরাইজন বা টপ সয়েল, সেই কারণে একে অর্গানিক লেয়ারও বলা হয়। অর্গানিক লেয়ারও বলা হয় অনেক সময়। এই যে সয়েলের ক্যাটাগরি, এখানে আমরা একে অর্গানিক হরাইজনও বলে থাকি। ওকে, মৃত্তিকার পিএইচ সবথেকে কম কোথায় দেখা যায়? গ্রীষ্মমণ্ডলীয় অম্ল মৃত্তিকায় পিএইচ এর মাত্রা সবথেকে কম দেখা যায়। আচ্ছা দেখো, নেক্সট প্রশ্ন, কালো মৃত্তিকা বা ব্ল্যাক সয়েলের বৈশিষ্ট্য কি? অত্যাধিক জল ধারণ ক্ষমতা, অত্যাধিক জল ধরে রাখে, তাই না? সেই কারণে এই মৃত্তিকা আম্লিক প্রকৃতির হয়ে থাকে। মৃত্তিকা গঠনের অন্যতম প্রধান পদক্ষেপ কি? অস্থি গঠন, অর্থাৎ ওয়েদারিং। এখানে ওয়েদারিংকে আমরা আবহবিকার না বলে অস্থি গঠন বলতে পারছি। অন্যতম প্রধান উপাদান বলা যেতে পারে ওয়েদারিং। আচ্ছা, নেক্সট যে প্রশ্ন সেটা বলছে কি, কোনটা মৃত্তিকা গঠনে সাহায্য করে না? যোগাযোগ ব্যবস্থা কি মৃত্তিকা গঠনে সাহায্য করে? না। পিত্তিক রক, সামুদ্রিক জলবায়ু, জীবাণু, মাইক্রো অর্গানিজম এগুলো সবই মাটি গঠনে সাহায্য করে থাকে। এই ধরনের প্রশ্ন দেবে না। আচ্ছা দেখো, নেক্সট প্রশ্ন বলছে অ্যালুভিয়াল মৃত্তিকার প্রধান বৈশিষ্ট্য কি? অর্থাৎ পলল মাটির প্রধান বৈশিষ্ট্য কি? নদীজ পলি দ্বারা গঠন, এটা অ্যালুভিয়াল মাটির প্রধান বৈশিষ্ট্য। মৃত্তিকা প্রোফাইলের নিচের স্তরকে আমরা কি বলে থাকি? প্যারেন্ট মেটেরিয়াল, যাকে আমরা রক লেয়ারও বলে থাকি বা আর লেয়ারও বলে থাকি। মৃত্তিকার গাঢ় কালো রং সাধারণত কোন যৌগের কারণে হয়? আয়রন অ্যান্ড অর্গানিক ম্যাটারের কারণে আমরা এই গাঢ় রং দেখতে পাই। মৃত্তিকা ক্ষয়ে কোন পরিবেশগত সমস্যা তৈরি হয়ে থাকে? দেখা যাচ্ছে মৃত্তিকার ক্ষেত্রে কৃষি উৎপাদন হ্রাস, মৃত্তিকা যদি সমস্যায় পড়ে কৃষিকাজও সমস্যায় পড়বে। ওয়ার্ল্ড সয়েল গ্রুপ, জোনাল, অ্যাজোনাল এবং ইন্টারজোনাল সয়েলের মধ্যে যদি আসি, দেখো জোনাল মৃত্তিকার মধ্যে কোনটি বলছে? এর মধ্যে ল্যাটেরাইট, চার্নোজেম এবং পটজল, এই তিনটেকে মনে রাখবে অবশ্যই, খুব ইম্পর্টেন্ট জোনাল মৃত্তিকা হিসেবে ল্যাটেরাইট এখানে উদাহরণ দেওয়া হয়েছে। ইন্ট্রাজোনাল মৃত্তিকার বৈশিষ্ট্য কি? স্থানীয় নিয়ন্ত্রক দ্বারা পরিচালিত হয়, সেই কারণে ইন্ট্রাজোনাল মাটি আমরা স্থানীয়ভাবেই দেখতে পাই। নেক্সট বলছে যে কোনটি অ্যাজোনাল মৃত্তিকার অন্যান্য উদাহরণ? পাহাড়ি মৃত্তিকা একটি অ্যাজোনাল মৃত্তিকা। তোমরা জানো যে পাহাড় অঞ্চলে প্রচুর পরিমাণ যে মাটি বিভিন্ন সময় খসে পড়ছে বা পাহাড় ফরমেশন নিচ্ছে যখন, তখন যে মাটিটা তৈরি হচ্ছে সেই মাটিগুলো সবই অ্যাজোনাল। লোয়েস একটা এই ধরনের অ্যাজোনাল মাটির উদাহরণ। চুরু মরুভূমি, আমাদের রাজস্থানের যে চুরু, সেখানে কি ধরনের মাটি দেখা যায়? ডেজার্ট সয়েল দেখা যায়। বিশেষ করে সোলন চাক, এইগুলো কিন্তু এই ফর্মেশনের মধ্যে একটু দেখে নেবে। আচ্ছা, ইন্ট্রাজোনাল মৃত্তিকার ফলে কিসে প্রভাব পড়ে? ড্রেনেজ বা প্যারেন্ট মেটেরিয়াল সব থেকে বেশি ইন্ট্রাজোনালের মধ্যে প্রভাব ফেলে থাকে। নেক্সট বলছে পটজল, পটজল মাটি কোন দলের অন্তর্ভুক্ত? স্বাভাবিক, আমি একটু আগেই বললাম জোনাল মাটি বা আঞ্চলিক মাটি পটজল। আচ্ছা, জোনাল মৃত্তিকার গঠন নির্ধারণে ভূমিকা রাখে কে সব থেকে বেশি? আবহাওয়া ও জলবায়ু। ডেল্টা মৃত্তিকা সাধারণত কোন শ্রেণীতে পড়ে? সাধারণত অ্যাজোনাল, মানে পলল মাটি একটা অ্যাজোনাল মাটির উদাহরণ, এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। পরের প্রশ্ন বলছে লাল মাটির প্রকৃষ্ট স্থান কোথায়? লাল মাটির প্রকৃষ্ট স্থান হচ্ছে দক্ষিণ ভারত ও উড়িষ্যা। তোমরা উড়িষ্যা পুরী অঞ্চলে গেলে পারে, একটু ভেতরে ইন্টেরিয়ারের দিকে যদি যাও তাহলে লাল মাটি দেখতে পাবে। এখানে ল্যাটেরাইট নামেও কিন্তু একে বলা হয়। কোন মৃত্তিকা বৈষয়িকভাবে সবচেয়ে বেশি বিস্তৃত? ট্রপিক্যাল ল্যাটেরাইট সব থেকে বেশি আমরা পেয়ে থাকি, কারণ ট্রপিক্যাল রিজিয়নে পুরো রিজিয়ন জুড়ে হয় ল্যাটেরাইট, নয় লাল কর্দম বা লাল মাটি, এটা খুঁজে পাওয়া যায়। পরের পার্ট যেটা, সেটা মৃত্তিকার ক্ষয় এবং সংরক্ষণ থেকে নেওয়া হয়েছে। দেখো এখানে বলছে মৃত্তিকা ক্ষয়ের অন্যতম প্রধান কারণ কোনটি? বলছে বৃষ্টির জল প্রবাহ ও বাতাস, এটাই হচ্ছে মূলত সব থেকে বেশি এর কারণে ক্ষতি হয়ে থাকে মাটির।
আচ্ছা, পরের প্রশ্ন বলছে অনাবাদি চাষের ফলে মৃত্তিকা কি হয়? অনাবাদি চাষের ফলে মৃত্তিকা দ্রুত ক্ষয়প্রাপ্ত হয়। ভীষণ ইম্পর্টেন্ট। অনাবাদি মানে যে জমিতে চাষবাস হয় না, সেখানে চাষের ফলে যদি আমরা চাষ করে থাকি সেখানে দ্রুত ক্ষয়প্রাপ্ত হয়ে যায় মাটি। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। গালি ইরোশন কোথায় বেশি দেখা যায়? খুব ইম্পর্টেন্ট। ঢালু ও পলিযুক্ত এলাকায় প্রথমে রিল হয়, প্রথমে রিল ইরোশন। বাংলাতে রিলকে রিল বা নালি বলে। হ্যাঁ, রিল থেকে তৈরি হয় গালি, গালিকে ইংরেজিতে GULLY লিখে। তো গালি ইরোশন আমরা সব থেকে বেশি দেখতে পাই, এবং আমাদের পশ্চিমবঙ্গে বিশেষ করে গনগনি, হ্যাঁ খুব ইম্পর্টেন্ট এই জায়গাটা। এই গনগনি কিন্তু গালি ইরোশনের ফলে আজকে ভীষণভাবে ক্ষতিগ্রস্ত। তো গনগনি আমরা অনেকেই হয়তো জানি যে পশ্চিম মেদিনীপুর অঞ্চলে অবস্থিত, এবং তোমরা যদি যাও ঘুরে আসতে পারো এই অঞ্চলটা। গনগনি কিন্তু এই গালি ইরোশনের জন্য খুব বিখ্যাত একটা রিজিয়ন বলা যেতে পারে। কোনটি মৃত্তিকা সংরক্ষণের পদ্ধতি নয়? আমাদের ভারতবর্ষে কিন্তু চম্বল গালি ইরোশন, ব্যাডল্যান্ড বলা হয়, চম্বল ব্যাডল্যান্ড, সেটাও কিন্তু এই গালি ইরোশনের ফলেই তৈরি হয়েছে। কোনটি মৃত্তিকা সংরক্ষণের পদ্ধতি নয়? এখানে সবকটাই দেখো হয়, কিন্তু স্ল্যাশ অ্যান্ড বার্ন টেকনোলজি এটা কিন্তু মৃত্তিকা সংরক্ষণের পদ্ধতি, কারণ এর ফলে মৃত্তিকা সংরক্ষণ হয় না, বরং মৃত্তিকা ক্ষয় হয়। শেল্টার বেল্ট এটাও একটা মৃত্তিকা পদ্ধতি, মৃত্তিকাকে আটকানোর। বলছে বাতাস প্রতিরোধ করে বৃক্ষরেখা তৈরি করা হয়, এবং তার ফলে বাতাসের প্রতিরোধে এই মাটি তৈরি হয় বলে একে শেল্টার বেল্ট বলা হচ্ছে। ডিপ প্লাউইং এর ক্ষয় কোথায় হয়? ক্ষয় রোধ করে থাকে। মৃত্তিকাতে জলের অতিবর্ষণ কি হয়? লিচিং পদ্ধতি। লিচিং মানে অভিস্রবণ, আমরা পড়েছি। লিচিং মানে চুইয়ে ভেতরে যাওয়া, সেই পদ্ধতি। মৃত্তিকাতে জলের অতিবর্ষণে লিচিং পদ্ধতি বেশি হয়ে থাকে। নেক্সট হচ্ছে স্টেপ ফার্মিং কেন কার্যকরী? স্টেপ ফার্মিং মূলত ঢালে জল ও মৃত্তিকার ক্ষয় রোধ করে স্টেপ ফার্মিং হয়ে থাকে। অর্থাৎ আমরা যদি ঢালু অঞ্চলে এরকম স্টেপ খাড়া অঞ্চল, এই অঞ্চলগুলোর মধ্যে আমরা এরকম সিঁড়ির মতো করে দিই, সেখানে আমরা স্টেপ ফার্মিং কার্যকর বলতে পারি। প্লাবনের সময় মৃত্তিকা ক্ষয় কমাতে আমরা কি করি? বাদ দিই, প্রতিরোধমূলক গাছ ব্যবহার করি, যেগুলো উপড়ে না যায় সেগুলো ব্যবহার করতে হবে। ভারত সরকারের মৃত্তিকা সংরক্ষণ প্রকল্প খুব ইম্পর্টেন্ট এই ধরনের প্রশ্ন। 1953 সাল। কোথায় শুরু হয়েছিল? গঙ্গা ও যমুনার অববাহিকাতে প্রথম শুরু হয়েছিল, সেই কারণে ভারত সরকারের মৃত্তিকা সংরক্ষণ প্রকল্প 1953 এটা কিন্তু প্রথম শুরু প্রকল্প বলা যেতে পারে, এটা কিন্তু মাথায় রাখবে। নেক্সট বলছে উদ্ভিদের বৃদ্ধি, প্লান্ট ফ্যাক্টর অ্যান্ড প্ল্যান্ট গ্রোথ থেকে যদি আমরা প্রশ্ন করি কি কি আসে দেখো। উদ্ভিদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বৃদ্ধি নির্ধারক কোনটি? আলো, তাপমাত্রা ও জল। কোন উদ্ভিদ সম্পূর্ণ ছায়ায় সর্বাধিক টিকতে পারে? ফার্ন সব থেকে ভালো ছায়াতে টিকতে পারে, এই জন্য একে আমরা ছায়াপ্রবণ উদ্ভিদও বলে থাকি। ব্রাসিনোস্টেরয়েড উদ্ভিদ বৃদ্ধি সংক্রান্ত কার্য। উদ্ভিদ বৃদ্ধি সংক্রান্ত কার্য কেন? না কোষ বিভাজন ও তার সম্প্রসারণ, এই জন্য একে ব্রাসিনোস্টেরয়েড বলে থাকি। আচ্ছা, নেক্সট উদ্ভিজ্জ কোষ বিভাজন কোথায় সর্বাধিক ঘটে থাকে? উদ্ভিজ্জ কোষ বিভাজন সর্বাধিক ঘটে থাকে মেরিস্টেমেটিক টিস্যুতে। এই ধরনের প্রশ্ন তোমরা পেয়ে তারপরে কিন্তু বলো না যে বায়োলজি থেকে প্রশ্ন করেছে, এগুলোও কিন্তু ভূগোলের মধ্যে আসছে। আচ্ছা, আগের প্রশ্নের মধ্যে ব্রাসিনোস্টেরয়েড উদ্ভিদ বৃদ্ধি সংক্রান্ত কার্য, কোষ বিভাজন ও সম্প্রসারণ, এটা আরেকবার আমি দেখিয়ে দিলাম। আচ্ছা, নেক্সট হচ্ছে উদ্ভিজ্জ কোষ বিভাজন সর্বাধিক ঘটে থাকে কোথায়? মেরিস্টেমেটিক টিস্যুর মধ্যে, এটা সব থেকে মাথায় রাখবে, খুব ইম্পর্টেন্ট। কোন আভ্যন্তরীণ হরমোন ফুল ফোটাতে অধিক সহায়ক করে? ফাইটো হরমোন আমাদের ফুল ফোটাতে সাহায্য করে। ওকে। উপযুক্ত পরিবেশে বীজ দ্রুত অঙ্কুরিত হয় কারণ পর্যাপ্ত জল, তাপমাত্রা এবং অক্সিজেনের প্রভাবে বীজ দ্রুত অঙ্কুরিত হয়ে থাকে, সেই কারণে আমরা বীজ অঙ্কুরোদ্গমের জন্য পর্যাপ্ত জল, তাপমাত্রা, অক্সিজেনকে দায়ী করে থাকি। নেক্সট বলছে উদ্ভিদের প্লাস্টিসিটির জন্য কোন বৈশিষ্ট্য দায়ী? প্লাস্টিসিটির জন্য পরিবেশ পরিবর্তনের সাথে অভিযোজনের ক্ষমতা। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। পরিবেশের পরিবর্তনের সাথে অভিযোজন ক্ষমতা, অর্থাৎ এটা প্লাস্টিসিটি কেন বলা হচ্ছে? কারণ যে কোনো পরিবেশে গিয়ে সে নিজেকে টিকিয়ে রাখতে পারছে, সেই কারণে একে প্লাস্টিক নেচার বলা হচ্ছে। কোনটি উদ্ভিদের মৌলিক জীব প্রক্রিয়া নয়? শ্রবণ প্রক্রিয়া বাদ দিয়ে বাকি সবকটাই কিন্তু উদ্ভিদের মধ্যে দেখা যায়। কোন ফ্যাক্টর উদ্ভিদ বৃদ্ধিতে বাধা সৃষ্টি করে? বিশেষ হলো ক্ষারক মৃত্তিকা উদ্ভিদের বৃদ্ধিতে বাধা সৃষ্টি করে। আচ্ছা, ক্ষারক মৃত্তিকা মানে হচ্ছে যেখানে লবণতার মাত্রা বেশি। আচ্ছা, নেক্সট বলছে, এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, ভেরানালাইজেশন কি? ঠান্ডা সহ্য করে ফুল ফোটার প্রক্রিয়া হচ্ছে ভেরানালাইজেশন। ঠান্ডাকে সহ্য করেও যে উদ্ভিদ ফুল ফোটাতে পারে সেটা হচ্ছে ভেরানালাইজেশন পদ্ধতি। পরের টপিক,
মেজর টাইপ অফ ন্যাচারাল ভেজিটেশন কি আসছে দেখো, কোনটি উষ্ণমণ্ডলীয় রেন ফরেস্টের বৈশিষ্ট্য? ঘন, বহুশ্রেণিক এবং চিরসবুজ বৃক্ষ। এটা হচ্ছে উষ্ণমণ্ডলীয় রেন ফরেস্টের বৈশিষ্ট্য। প্রচণ্ড ঘন, ক্যানোপি কভার থাকে, এই জন্য সেলভা বলা হয়। নিরক্ষীয় আমাদের অ্যামাজন বা কঙ্গো, জাইরে রিজিয়ান যেখানে, সেখানে এই ধরনের উদ্ভিদ আমরা দেখতে পাই। আমাদের পশ্চিমঘাট পার্বত্য অঞ্চল, আমাদের নর্থ ইস্টার্ন হিল রিজিয়ান, আমাদের আন্দামান রিজিয়ান, এই সমস্ত ভারতবর্ষের উষ্ণমণ্ডলীয় রেন ফরেস্টের মধ্যেই পড়ছে। নেক্সট হচ্ছে ডেসিডিয়াস বন কোথায় বেশি আছে? মাঝারি বর্ষণ ঋতুভিত্তিক পত্রঝরা অঞ্চল ডেসিডিয়াস ফরেস্টের মধ্যে পড়ছে, অর্থাৎ যেখানে পত্র ঝরে পড়ে। ওকে, ভারতের পশ্চিমঘাটে প্রধান বন কি ধরনের বনের মধ্যে পড়ছে? দেখো, ট্রপিক্যাল চিরসবুজ, মানে আমরা একটু আগেই বললাম যেখানে এভারগ্রিন ফরেস্টের কথা বলতে পারি, অর্থাৎ সারা বছরই আমরা পাতা তো পড়ছেই না এবং চিরসবুজ। সেই কারণে ভারতের পশ্চিমঘাটে এই ধরনের উদ্ভিদ, কারণ প্রচণ্ড আর্দ্রতা, প্রচণ্ড বৃষ্টিপাত এবং তার সাথে এখানে মৌসুমী বায়ুর প্রভাবও রয়েছে। কোনটি তৃণভূমি নয় এর মধ্যে? সাভানা, স্টেপ, পম্পাস এগুলো সবই তৃণভূমি। ম্যানগ্রোভ কিন্তু তৃণভূমি নয়। ম্যানগ্রোভ কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণ 24 পরগনা এবং তার সাথে আমাদের যেটাকে আমরা বলে থাকি সুন্দরবন রিজিয়ান, সেখানে কিন্তু তৃণভূমি নয়। এখানে প্রচণ্ড কাষ্ঠল উদ্ভিদ বিশেষ এস্টুয়ারাইন কন্ডিশনে তৈরি হচ্ছে, এই কারণে তৃণভূমি নয়। ঠান্ডা মরু অঞ্চলে ভেজিটেশন কীরকম? মস, লাইকেন, অ্যালপাইন শ্রাব, এই ধরনের ক্যারেক্টারগুলোই আমরা পেয়ে থাকি। এগুলো কিন্তু অল্প উষ্ণতাতেও বেঁচে থাকতে পারে। ভারতীয় উপকূলবর্তী এলাকায় কোন ভেজিটেশনের প্রাধান্য দেখা যায়? আমরা গুজরাটে ম্যানগ্রোভ পাই, উড়িষ্যাতে ম্যানগ্রোভ পাই। সব থেকে ভালো ম্যানগ্রোভ আমাদের পশ্চিমবঙ্গের সুন্দরবন এস্টুয়ারি। আচ্ছা, নেক্সট হচ্ছে জিরো টেম্পারেচারে টিকে থাকা সবচেয়ে বেশি কার বৈশিষ্ট্য? অ্যালপাইন ভেজিটেশনে জিরো টেম্পারেচারেও মধ্যেও টিকে থাকে, কারণ এগুলোর পাতাগুলো কাটা না হয়ে একটু ছুঁচলো হয়ে গেছে। কারণ অল্প তাপমাত্রায় ছুঁচলো হয়, কিন্তু অত্যাধিক তাপমাত্রায় পাতা খসিয়ে কিউটিকল ফেলে দিয়ে তারা পুরো কাটা পরিণত করে। তো এখানে জিরো টেম্পারেচার, তাই অ্যালপাইন ভেজিটেশন তৈরি হয়। সাভানার বৈশিষ্ট্য কি? ঘাসের মধ্যে ছড়ানো গাছ। এই কারণে একে বলা হয়, সাভানা রিজিয়ানকে আমরা আরেকটা নাম দিয়ে দিই, যাকে বলা হয় পার্কল্যান্ড সাভানা। হ্যাঁ, এটাও কিন্তু মাথায় রাখবে। তো পার্কল্যান্ড সাভানা কোথায় দেখা যায়? আফ্রিকা রিজিয়ানে। হ্যাঁ, বিশেষ করে আমাদের জাইরে রিজিয়ান, তারপরে হচ্ছে ওকাব্যাঙ্গো রিজিয়ান, হ্যাঁ, ওকাব্যাঙ্গো ডেল্টা বলা হয়, সেখানে কিন্তু এই সাভানা রিজিয়ান ছড়িয়ে রয়েছে। আচ্ছা, নেক্সট হচ্ছে এভারগ্রিন বন কিভাবে আলাদা হয়? এভারগ্রিন বন কিভাবে আলাদা? না, চিরসবুজ পত্র ঘনত্ব উচ্চতা বেশি হওয়ার জন্য এভারগ্রিন হয়ে থাকে। ট্রপিক্যাল থর্ন ফরেস্ট কোথায় দেখা যায়? পশ্চিম ভারতের শুষ্ক অঞ্চলে আমরা ট্রপিক্যাল থর্নি ফরেস্ট, ডেসিডিয়াস ফরেস্টও বলা যেতে পারে অনেক সময়, কারণ এখানে অনেক কাটা পাতা ফেলে দেওয়া গাছও জন্মায়। কিন্তু বেসিক্যালি পশ্চিম ভারতের শুষ্ক অঞ্চলে আমরা থর্নি ফরেস্ট দেখি। থর্নি ফরেস্ট মানে কাটা থাকবে, বাবলা, ফণিমনসা, এই ধরনের গাছ এখানে থাকবে। আচ্ছা, ফরেস্ট কনজারভেশন নিয়ে কিছু আমাদের প্রশ্ন আছে। দেখো, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, এগুলো খুব দিয়ে থাকে, কারণ ভারতবর্ষকে এতে অনেকটাই জানা যায়। ইন্ডিয়াকে জানার একটা পদ্ধতি এখান থেকে জানা যাবে। দেখো, ন্যাশনাল ফরেস্ট পলিসি 1988, কারণ 1988-তে একটা ন্যাশনাল ফরেস্ট পলিসি এসেছিল। ভারতের কত শতাংশ এলাকা অরণ্য সংরক্ষণে রাখা উচিত? বলা হচ্ছে 33%। ভারতে কি 33% আছে? নেই। তাহলে কত পার্সেন্ট আছে? দেখো, পরে প্রশ্নগুলোতে যদি পাই, দেখা যাক। পাহাড়ি অঞ্চলে অরণ্যের অনুপাত কেমন হওয়া উচিত? পাহাড়ি অঞ্চলে 66% হওয়া উচিত, অর্থাৎ এর ডবল হওয়া উচিত, কারণ এখানে মানুষ কম, তার জন্য ডবল হতেই হবে। বৃহত্তর বনভূমি সংরক্ষণে কোনটি সবচেয়ে বেশি সাহায্য করে? সামাজিক বনায়ন, অর্থাৎ সোশ্যাল ফরেস্ট্রি এবং অ্যাগ্রো ফরেস্ট্রি, জনসহযোগিতা, অর্থাৎ যেটাকে আমরা বলে থাকি, যেমন আমাদের আড়াবাড়িতে করা হয়েছিল জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট পশ্চিম মেদিনীপুর অঞ্চলে, সেখানে জনসহযোগিতা অর্থাৎ জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট। একটু বলি যে ফরেস্টের সম্পদকে রক্ষা করা এবং তার সাথে ওখানকার যে আদিবাসী সম্প্রদায় আছে তাদেরকে অর্থনৈতিকভাবে সবল করে তোলা, এই দুইকে একসাথে করার জন্য আমরা জনসহযোগিতা বা আমরা বলতে পারি জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট পদ্ধতি চালু করেছিলাম, যেটা এর মধ্যে পড়ছে। দেখো, জৈব বৈচিত্র্য সংরক্ষণ, অরণ্য সংরক্ষণের ভূমিকা কেন? আবাস, খাদ্য, পরিবেশের ভারসাম্য, এত কিছু করে না। জৈব বৈচিত্র্য সংরক্ষণ হলে আমরা আবাস পাবো, খাদ্য পাবো, পরিবেশ সংরক্ষণ হবে, উদ্ভিদ সংরক্ষণ হবে, প্রাণী সংরক্ষণ হবে। নেক্সট বলছে বনভূমি ধ্বংসে এগিয়ে থাকা কারণ অবৈধ প্রচুর পরিমাণে ঝুম চাষ, অবৈধ গাছ কাটা বনভূমি ধ্বংসের জন্য প্রধান কারণ বলা যেতে পারে। গাছ ইচ্ছে হচ্ছে কেটে দিচ্ছে, অনেক সময় গাছ ইঞ্জেকশন দিয়ে গাছ মেরে দিয়ে বড় বড় গাছ পরিষ্কার করা হচ্ছে, এগুলোর
কতটা ঠিক ভগবান ঈশ্বর হয়তো তিনি বসে আছেন দেখার জন্য, আমরা তো দেখে থেকে কিছু করতে পারি না, সেই কারণে ঈশ্বরের উপর ছেড়ে দিই। তো আদতে সে কি এসে করবে, আমাদেরই করতে হবে। হোয়াট এভার। ইন্ডিয়ান ফরেস্ট অ্যাক্ট কবে প্রণীত হয়? 1980 সাল। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, একটু ভালো করে দেখুন। 1980 সাল ইন্ডিয়ান ফরেস্ট অ্যাক্ট, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, এটা কিন্তু মাথায় রাখবে। দেখো নেক্সট, জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট সফল হওয়ার কারণ কি জানো? স্থানীয় মানুষের সম্পৃক্ততা। দেখো ট্রাইবাল মানুষদের অর্থাৎ আদিবাসী জনজাতিদের কাজে লাগানো হয়েছিল। ফোকলোর সাবজেক্ট এখান থেকেই এসছে, যে আমরা কি করে জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্টের মাধ্যমে নতুন সাবজেক্ট নিয়ে আসতে পারি, মানুষকে আদিবাসীদের আরও বেশি পরিমাণে আমাদের সভ্যতার সংস্পর্শে নিয়েছে, তাদেরকে কাজ ফিরিয়ে দেওয়া, তাদের ফরেস্ট ফিরিয়ে দেওয়া। এই পদ্ধতি আমরা অনেক পরে বুঝতে পেরেছি, যতদিনে অনেক ফরেস্ট নষ্ট হয়ে গেছে, কিন্তু এটা একটা পদ্ধতি বলা গেছে। বন সংরক্ষণে বিশ্ব জৈব রিজার্ভ সংক্রান্ত জাতিসংঘ সংগঠন কি নাম? ইউনেস্কো। ইউনেস্কো কিন্তু আমাদের বন সংরক্ষণে বিশ্ব জৈব রিজার্ভের উপর কাজ করছে। ম্যানগ্রোভ অর্থাৎ বন সংরক্ষণে বেশি গুরুত্বপূর্ণ ম্যানগ্রোভ কেন জানো? উপকূলীয় ভূমি, বিশেষ করে সমুদ্রের সুনামি রক্ষা করতে পারে, সুনামির হাত থেকে আটকাতে পারে, আমাদের সাইক্লোনের হাত থেকে আটকাতে পারে, জোয়ার ভাটার প্রচণ্ড শক্তিকে আটকাতে পারে। সেটা কিন্তু ম্যানগ্রোভ চাষের ফলে আমাদের সুন্দরবনকে রক্ষা করা যেতে পারে, একমাত্র পদ্ধতি ম্যানগ্রোভ চাষ। আচ্ছা দেখো, সোশ্যাল ফরেস্ট্রি কিসের জন্য প্রণীত? সোশ্যাল ফরেস্ট্রি আমরা যদি জানি, সোশ্যাল ফরেস্ট্রি কি না, গ্রামীণ উপকূলীয় জনগণের জন্য বনসম্পদ বৃদ্ধি সোশ্যাল ফরেস্ট্রির মূল উদ্দেশ্য। আচ্ছা এবার চলে আসি ইকোসিস্টেম, অর্থাৎ যেখানে আমরা বাস্তুতন্ত্র, শক্তি প্রবাহ, খাদ্য শৃঙ্খল, খাদ্যজাল, বায়োজিও কেমিক্যাল সাইকেল এগুলো নিয়ে আলোচনা করতে পারবো। একটু দেখা যাক কি আছে। দেখো বাস্তুতন্ত্রের শক্তি প্রবাহ সবসময় কোন দিকে হয় জানো তো? উৎপাদক থেকে ভোক্তার দিকে একমুখী। আমরা এগেও জেনে এসেছি, আগের ক্লাসেই আমরা শিখেছি। খাদ্যজালের সবচেয়ে নিচের স্তরের কোনটি? প্রাথমিক উৎপাদক, অর্থাৎ আমাদের উদ্ভিদ, শৈবাল, এরা হচ্ছে একদম নিচের স্তরে থাকে। ছত্রাক বাস্তুতন্ত্রে কি ভূমিকা পালন করে? দেখো ছত্রাক একটা অপচয়কারী, তাই না? একটা অপচয়কারী মানে কি, সে ধ্বংস করছে না, সে কিন্তু সব ফিরিয়ে দিচ্ছে প্রকৃতিকে, সেই কারণে এখানে অপচয়কারী বলা হয়েছে। কোন জিওকেমিক্যাল চক্রটি মূলত বায়ুমণ্ডলেও বিপুল ভূমিকা রাখে? সবথেকে বেশি বায়ুমণ্ডলীয় চক্রগুলোকে সক্রিয় রেখেছে গিয়ে নাইট্রোজেন চক্র। বাস্তুতন্ত্রের সর্বাধিক শক্তি লাভকারী গ্রুপ কোনটি? প্রাথমিক উৎপাদন। এখানে জিপিপির পরিমাণ সর্বাধিক, তাই না? সেই কারণে একে আমরা বাস্তুতন্ত্রের সর্বাধিক শক্তির ভাণ্ডার বলে থাকি। নেক্সট বলছে খাদ্য চেন, জল কিভাবে পরিবাহিত হয়? তোমরা জানো যে খাদ্য চেনে সবথেকে বেশি উৎস থেকে বিভিন্ন স্তরে শোষিত সঞ্চিত হতে থাকে জল। ইম্পর্টেন্ট। দেখো কি কারণে বৃষ্টি বনের বাস্তুতন্ত্রে প্রজাতি বৈচিত্র্য হয়? অর্থাৎ প্রচুর জল, উচ্চ তাপমাত্রা, দীর্ঘ ক্রমাগত উৎপাদন, এটা চলতেই থাকে, সেই কারণে বৃষ্টি আমরা কিন্তু দেখতে পাচ্ছি। প্রচুর বৃষ্টির প্রয়োজনীয়তা এই কারণে রয়েছে বাস্তুতন্ত্রকে টিকিয়ে রাখার জন্য। খাদ্যজালে শক্তির ক্ষয় ঘটে কিভাবে? প্রতিটি স্তরে জীব শক্তি ক্ষয়ে তাপে রূপান্তরিত হতে থাকে, কিছুটা জৈব শক্তি, কিছুটা তাপীয় শক্তি। সেই কারণে খাদ্যজালে শক্তির ক্ষয় ঘটতে থাকে। বলে না যে শক্তি এক প্রবাহ থেকে অন্য প্রবাহে যেতে যেতে শক্তির তো ধ্বংস নেই, হ্যাঁ, শুধু একটা স্থান থেকে অন্য স্থানে, একটা শরীর থেকে অন্য স্থানে কিছুটা পরিমাণ শক্তির অপচয় ঘটে, এটা কিন্তু ধ্বংস নয়, হ্যাঁ, এটা রূপান্তরিত হয়। বাস্তুতন্ত্রের সালোকসংশ্লেষ প্রক্রিয়ার জন্য কোনটি অপরিহার্য? সূর্যের আলো, এছাড়া কিন্তু বাস্তুতন্ত্র সম্ভব নয়। মানব সৃষ্ট বাস্তুতন্ত্রের একটি প্রধান দৃষ্টান্ত কি? কৃষিক্ষেত্র, ক্রপ ফিল্ড, দ্যাট ইজ মোস্ট ইম্পর্টেন্ট। আচ্ছা দেখো নেক্সট প্রশ্ন এনভায়রনমেন্টাল ডিগ্রেডেশন থেকে নিয়েছি অ্যান্ড কনজারভেশন। সেখানে বলছি কি অ্যাসিড বৃষ্টির প্রধান মূল কারণ কি? সালফার ও নাইট্রোজেন অক্সাইড নির্গমন হচ্ছে অ্যাসিড বৃষ্টির প্রধান। অ্যাসিড বৃষ্টিতে কি ধরনের অ্যাসিড থাকে সেটাও প্রশ্ন হতে পারে, এটা হচ্ছে তার উত্তর। ইউট্রোফিকেশন, প্রচুর পরিমাণ প্রোটিন জলের মধ্যে তৈরি হয়, অর্থাৎ অক্সিজেনের পরিমাণ প্রচণ্ড ভয়ঙ্কর বেড়ে যাওয়া। জলাশয়ে শৈবাল অতিবৃদ্ধি, অক্সিজেনের স্বল্পতা, এখানে অক্সিজেনের স্বল্পতা ঘটেছে, অর্থাৎ প্রচণ্ড পরিমাণ অক্সিজেন ওখানে কমে যাওয়ার ফলে, কারণ প্রচুর প্রোটিন সংশ্লেষিত হচ্ছে, প্রোটিন অক্সিজেন যেটুকু ছিল সেটা জীবদেহ তৈরি হয়ে যাচ্ছে, সেই কারণে প্রচুর শৈবাল তৈরি হচ্ছে, তার ফলে অক্সিজেনের মাত্রা কমে যাচ্ছে, জলাশয় ভরে যাচ্ছে এবং আলটিমেটলি জলাশয়ে মৃত্যু ঘটছে। পরিবেশে ভারী ধাতুর দূষণ প্রধানত আসে কোথা থেকে? শিল্পবর্জ্য, চায়ের ব্যবহারের মাধ্যমে আমরা প্রচুর পরিমাণে ভারী ধাতু পরিবেশে ফেলছি, সেটা কিন্তু আমরা এই চা যে ব্যবহার করছি, ট্যানিক অ্যাসিড প্রচুর কিন্তু ইউজ করার ফলে এটা হচ্ছে, যদিও সেটা শিল্পবর্জ্যের তুলনায় কম, এখানে অপশানে দিয়েছি। কাঠামোগত দূষণ কিসের ফলে বৃদ্ধি পায়? সীসা, পারদ, ক্যাডমিয়ামের দূষণে কাঠামোগত, স্ট্রাকচারাল বলা হয়, স্ট্রাকচারাল প্রবলেম না, প্রচুর পরিমাণে আমরা ইউজ করছি, তার ফলে সীসা, পারদ, ক্যাডমিয়াম দূষণ বেড়ে গেছে, আরও বাড়ছে, আরও ইউজ করছি,
হ্যাঁ, আচ্ছা নেক্সট বলছে নির্মল বায়ু সংরক্ষণের জন্য সবচেয়ে কার্যকর পদ্ধতি কি? না পরিবহন ও কলকারখানার নির্গমনকে নিয়ন্ত্রণ করলে আমরা নির্মল বায়ু সংরক্ষণ করতে পারবো। যদিও এ তো সম্ভব নয়, কারণ ডেভেলপমেন্টের স্টেজে ইন্ডাস্ট্রি প্রয়োজন হবে, বেসিক ইন্ডাস্ট্রি নন বেসিক ইন্ডাস্ট্রি সমস্যা তৈরি করছে। বিনাশরোধী কৃষি পদ্ধতি, জৈব চাষ ও আন্তঃফসলি। তোমরা জানো হয়তো প্রথম স্টেট সিকিম, যে কিন্তু পুরোটাই জৈব চাষের দিকে গেছে, অর্থাৎ অর্গানিক ফার্মিং। দ্বিতীয় স্টেট হিমাচল প্রদেশ, তৃতীয় উত্তরাখণ্ড। এইভাবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি জৈব চাষ গুরুত্ব পাচ্ছে। পরিবেশ সংরক্ষণে সেচের আধুনিক উপায় কি? ড্রিপ ইরিগেশন ও জল সংরক্ষণ পরিবেশ সংরক্ষণে আধুনিক পদ্ধতি। বায়োফিল্টার কি কাজে ব্যবহৃত হয় জানো তো? গৃহস্থালীয় শিল্পবর্জ্য জলে দূষক অপসারণের জন্য বায়োফিল্টার লাগে, এবং আমরা প্রচুর এখন দেখছি শহরাঞ্চলে ইউজ হচ্ছে। পরিবেশগত সংরক্ষণে রিসাইকেলের ব্যবস্থাকে উৎপাদিত বর্জ্যকে বারবার ব্যবহার করা, পুনর্ব্যবহার, সেটা হচ্ছে রিসাইক্লিং। ভারতের পরিবেশ আইন EPA এনভায়রনমেন্টাল প্রোটেকশন অ্যাক্ট কোন বছর কার্যকর হয় জানো তো? 1986 সাল, খুব ইম্পর্টেন্ট। এরপরের টপিক হচ্ছে মিনিং অ্যান্ড ন্যাচারাল এনভায়রনমেন্ট, প্রাকৃতিক পরিবেশের অর্থ কি? না পরিবেশের প্রাণ সম্পদ ও অপ্রাণ সম্পদ মিলে প্রাকৃতিক পরিবেশ তৈরি হয়। আচ্ছা নেক্সট বলছে ভূতাত্ত্বিক ব্রিটন বলতে কি বোঝেন? এটা না বানানটা একটু গন্ডগোল হয়েছে এখানে। ভূতাত্ত্বিক যে মূল স্ট্রাকচারের কথা বলা হয়েছে, এটা ঠিকঠাক নেয়নি। পরিবেশের মূল কাঠামোগত বৈশিষ্ট্যই হচ্ছে ভূতাত্ত্বিক স্ট্রাকচার বা ভূতাত্ত্বিক গঠন। এটা ব্রিটন লিখেছে, এটা গঠন হবে। আচ্ছা নেক্সট হচ্ছে আমরা দেখতে পাচ্ছি কোনটি মানুষের নিয়ন্ত্রণের বাইরে পরিবেশের অংশ? মানুষের নিয়ন্ত্রণের বাইরে পরিবেশের অংশ কি? আবহাওয়া ও জলবায়ু, যেটা মানুষ কিন্তু নিয়ন্ত্রণ করতে পারে না। অনেক কিছু নিয়ন্ত্রণ করতে পারে না, আবহাওয়া ও জলবায়ু একটা অন্যতম। ন্যাচারাল রিজিয়ানের বৈশিষ্ট্য কি? নির্ধারিত সীমানা নেই, বিশেষ ভৌগোলিক বৈশিষ্ট্য রয়েছে। একে ন্যাচারাল রিজিয়ান বা ফর্মাল রিজিয়ানও কিন্তু আমরা ভূগোলে পড়ে এসেছি। তো সেক্ষেত্রে ন্যাচারাল রিজিয়ান আমরা নির্ধারিত সীমানা নেই, বিশেষ ভৌগোলিক বৈশিষ্ট্যপূর্ণ বলা যেতে পারে। নানা এলাকায় একই প্রাকৃতিক সম্পদ থাকার পরও অঞ্চলভেদে ব্যবহারের পার্থক্য কেন হয়? না প্রযুক্তি সংস্কৃতির চাহিদার ভিন্নতা, মানুষের ক্যারেক্টার চেঞ্জ হচ্ছে, সেই কারণে এটাও কিন্তু ভিন্ন হতে পারে। পরের প্রশ্ন বলছে নিচের কোনটি প্রাকৃতিক পরিবেশের অঙ্গ নয়? শিল্পাঞ্চল, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। ইকোটন শব্দটি কি বলতে বোঝায়? দুটি পৃথক বাস্তুতন্ত্রের সীমানা অঞ্চল, একটা বাস্তুতন্ত্র আর একটা বাস্তুতন্ত্রের সাথে যেখানে মিশছে সেই অ্যামালগামেটেড রিজিয়ন ইকোটন। কোনটি প্রাকৃতিক অঞ্চল বিবেচ্য নয়? শিল্প অঞ্চল হচ্ছে একটি প্রাকৃতিক অঞ্চল নয়, বাকিগুলো কিন্তু সবই প্রাকৃতিক অঞ্চলের মধ্যে পড়ছে। পরের প্রশ্ন বলছে পরিবেশের বহুমাত্রিক নির্ভরতা কি? ভূমি, জল, আবহাওয়া ও জৈব বৈচিত্র্যের জন্যই পরিবেশ বিভিন্ন ধরনের ক্যারেক্টার ফর্ম করে, নাহলে একই রকম হতো মঙ্গল গ্রহের মতো। ভৌগোলিক পরিবেশের প্রধান পরিমাপক কি? ভূমিরূপ ও জলবায়ু। ম্যান এনভায়রনমেন্ট রিলেশনশিপের মধ্যে থেকে যে প্রশ্নগুলি ইম্পর্টেন্ট দেখো, মানুষ পরিবেশের কোন সম্পদ সর্বাধিক পরিবর্তন করতে পারে? জমি পরিবর্তন করে, তাই না? ভূমি ব্যবহার পরিবর্তন করে, সেটা কিন্তু ইম্পর্টেন্ট। আচ্ছা নেক্সট প্রশ্ন বলছে প্রযুক্তিগত উৎকর্ষতা কিভাবে পরিবেশকে প্রভাবিত করে থাকে? প্রাকৃতিক সম্পদ দ্রুত শোষণ ও দূষণ বৃদ্ধি প্রযুক্তিগত উৎকর্ষতা বৃদ্ধি প্রভাবিত করে থাকে। পরিবেশের উপর মানসিক চাপের ফলাফল কি? উদ্বৃত্ত জনসংখ্যা। আজকে 1850-এও পৃথিবীর জনসংখ্যা মাত্র 90 কোটি ছিল, সেটা মাত্র 150 বছর পেরিয়ে 170 বছর পেরিয়ে আজকে আমরা 800 কোটি, জাস্ট আনইমাজিনেবল। তো সেক্ষেত্রে উদ্বৃত্ত জনসংখ্যা, বন উচ্ছেদ, দূষণ, এগুলো তো হবেই, মেনে নিতে হবে, কিছু করার নেই, জনসংখ্যা বেড়ে গেছে। পরিবেশগত অভিযোজনের প্রধান নিদর্শক পোশাক, বাসস্থান, খাদ্যাভ্যাসের বৈচিত্র্যের জন্যই আজকে কিন্তু আমরা পরিবেশগত অভিযোজন দেখতে পাচ্ছি। দেখো 296 নম্বর প্রশ্ন বলছে কৃষি প্রথার পরিবেশ নির্ভরতা কিভাবে প্রকাশ পায়? জলবায়ু, মাটি, ভূমিরূপ অনুসারে ফসলের পার্থক্য কৃষি প্রথার পরিবেশ নির্ভরতাকে বাড়িয়ে দেয়। নিচের কোনটি মানুষের নেতিবাচক প্রভাব? প্লাস্টিক দূষণ ও জমি ক্ষয়, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, নেতিবাচক প্রভাব। প্রশমন ও অভিযোজনের মূল পার্থক্য কি? প্রশমন হচ্ছে পরিবর্তন কমানো, আর অভিযোজন হচ্ছে পরিবর্তনের সাথে মানিয়ে চলা। এই দুটো মাথায় রাখতে হবে। তাহলে আমরা মানিয়ে চলবো নাকি পরিবর্তন কমাবো, এই দুটোর মধ্যেই কিন্তু একটা ডাইকোটমি চলছে। আচ্ছা নেক্সট হচ্ছে পরিবেশের উপর মানবাধিকার আন্দোলন একটি নজির কিসের? না চিপকো আন্দোলন। চিপকে থাকা, গাছের সাথে মহিলারা গিয়ে না গাছ কাটতে দেব না, এখনকার মহিলাদের পাওয়া যায়। যাই হোক, গাছ জড়িয়ে ধরে থাকলে বলে আধ্যাত্মিক চেতনা নাকি বৃদ্ধি পায়। তো সেটাও যদি করতো তাহলে হয়তো, যদিও এটাকে এখন মান্যতা দেবে কিনা এখানকার মহিলারা, সমস্যা আছে। যাই হোক, আইপ্যাড
আইপ্যাক সূত্র প্রধানত কি নির্ধারণ করে? মানুষের জনসংখ্যা, সমৃদ্ধি, প্রযুক্তি ও পরিবেশের প্রভাব নির্ধারণ করে আইপ্যাক। আচ্ছা দেখো, মানুষ কিভাবে পরিবেশের সংকট প্রশমনে দায়িত্বশীল হতে পারে? বলছে পরিবেশ সচেতনতা, পুনর্ব্যবহার, অংশগ্রহণ, এই সমস্ত কাজের মধ্যে দিয়ে আমরা পরিবেশের চেতনা বৃদ্ধি করতে পারি। নেক্সট বলছে কি, ন্যাচারাল রিজিয়ন অ্যান্ড এনভায়রনমেন্টাল অ্যাডাপ্টেশন থেকে বলছে 302 নম্বর প্রশ্ন, কোনটি মেরু অঞ্চলের অভিযোজন? মোটা চামড়া, চর্বিযুক্ত দেহ, পশম, এগুলো মেরু অঞ্চলের উদাহরণ। আচ্ছা নেক্সট হচ্ছে সাভানা অঞ্চলে মানুষ কিভাবে অভিযোজিত হয়? যাযাবর, পশুপালন ও চলমান বসবাস সাভানা অঞ্চলের মানুষ অভিযোজিত হয়েছে। মরুভূমিতে পরিবেশগত অভিযোজন, অল্প জল এবং উটের উপর নির্ভরশীলতা মরুভূমির বৈশিষ্ট্য, তাই না? এটা তো পারবে, নিশ্চয়ই দেখলেই পারবে। অনেক প্রশ্নই থাকবে যেগুলো ওখানে বসেই তুমি হয়তো উত্তর খুঁজে পেয়ে যাবে। সুন্দরবনে মানুষের অভিযোজন কিরকম? নোনা জল সহ্য করা, চাষ ও মধু সংগ্রহের জন্য দেখা যায় কিডনির সমস্যায় ভুগছে অনেক মানুষই। তুন্দ্রা অঞ্চলে কিভাবে মানুষ টিকে থাকে? গাঢ় পশমের পোশাক, মাংসাশী খাদ্যাভ্যাস, কিছু করার নেই, চাষবাস করার জায়গা কোথায়? সবই তো বড়, তাই মাংসাশী খাদ্যাভ্যাস খেয়েই তারা বেঁচে থাকে। অ্যামাজন বনের আদিবাসীদের অভিযোজন কিরকম? উঁচু পাতে বাড়ি, নৌকো অত্যন্ত বর্ষা সহিষ্ণু, উঁচু করে বাড়ি বানায় কারণ নিচে প্রচুর কীটপতঙ্গের আক্রমণ হতে পারে, গাছপালা বেড়ে যাচ্ছে এই কারণে। ভূমধ্যসাগরীয় অঞ্চলে কৃষির বৈশিষ্ট্য কীরকম? না, জল সংকট মোকাবেলায় যেগুলো ফল জাতীয় ফসল, যেগুলো কম মানে কিউটোকল আছে গায়ে, সেই ধরনের গাছগুলোকে, এবং আঙুর চাষ, ভিটিকালচার, এগুলো সব এখানে বেশি হয়। পাহাড়ি অঞ্চলে পরিবেশগত অভিযোজন, ধাপ চাষ এবং মোটা বস্ত্র। কোন অঞ্চলে জীবাশ্ম জ্বালানির পরিবর্তে সৌরশক্তি সর্বাধিক ব্যবহৃত হতে পারে? যেমন মরুভূমি, আমাদের থর মরুভূমিতে পৃথিবীর সর্বাধিক বড় সোলার প্ল্যান্ট আছে। অতিশুষ্ক অঞ্চল, এটাও কিন্তু এখানকার সৌরশক্তির উদাহরণ হিসেবে বলা যেতে পারে। আচ্ছা নেক্সট প্রশ্ন বলছে, সমাজ অর্থনীতির অভিযোজনের উদাহরণ কি? স্থানীয় সম্পদ ব্যবহার, পরিবর্তনের সাথে মানিয়ে চলা, সমাজ অর্থনীতি, সোশ্যাল ইকোনমির বৈশিষ্ট্য। ইকোনমি অ্যান্ড সোসাইটি, অর্থনীতি ও সমাজ থেকে যদি প্রশ্ন করি, দেখা যায় টেকসই বা সাস্টেনেবল ডেভেলপমেন্টের মূল ধারণা কি? না, ভবিষ্যৎ প্রজন্মের চাহিদাকে মাথায় রেখে বর্তমানের উন্নয়নকে এগিয়ে নিয়ে যাওয়া, সেটাই হচ্ছে সাস্টেনেবিলিটি। কোনটি গ্রিন ইকোনমির মৌলিক উপাদান? পুনর্ব্যবহারযোগ্য সম্পদ বা শক্তিকে ব্যবহার, অর্থাৎ বারবার একই সম্পদকে ব্যবহার করে ফিরিয়ে নিয়ে আসা, এটা হচ্ছে গ্রিন ইকোনমির মৌলিক উপাদান বা মৌলিক বৈশিষ্ট্য। পরের প্রশ্ন বলছে, পরিবেশ বান্ধব প্রযুক্তির উদাহরণ কোনটি? সৌরবিদ্যুৎ, বায়ুবিদ্যুৎ, জৈব সার, এগুলো সবই পরিবেশ বান্ধব প্রযুক্তির উদাহরণ। জনসংখ্যা বিস্ফোরণের সামাজিক প্রভাব স্বাভাবিক। যত জনসংখ্যা বেড়েছে আজকে আমরা বাসস্থানের সম্মুখীন হচ্ছি, সংকটের সম্মুখীন হচ্ছি। বেকারত্ব, চাকরি চাই, চাকরি দাও, কিন্তু এদিকে জনসংখ্যা বেড়ে গেছে। পরিবেশগত সংকট স্বাভাবিক, এত জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে যে পরিবেশের কথা আর ভাবছি না, প্যাকেট নিচ্ছি রাস্তার পাশে, ওই রাস্তার উপর দিয়ে আবার সাইকেল চালিয়ে গাড়ি চালিয়ে চলে যাচ্ছে লোকে নাকে রুমাল দিয়ে, কিন্তু রাস্তা অপরিষ্কার থাকছে। তো পরিবেশগত সংকট, এটা দেখেও আমরা বাধ্য হচ্ছি, রাস্তাঘাট নোংরা করছি। যাই হোক, কোন অর্থনৈতিক ক্রিয়াকলাপ পরিবেশের জন্য সর্বাধিক ঝুঁকিপূর্ণ? খনি ও বিস্তৃত শিল্পায়ন আজকের দিনে অর্থনৈতিক ক্রিয়াকলাপের সবথেকে কঠিন পরিস্থিতি বলা যেতে পারে। ক্যারিং ক্যাপাসিটি, অর্থাৎ আমরা কতটা বহন করতে সক্ষম, সেটা কি? না, নির্দিষ্ট এলাকায় টিকে থাকা বাস্তবতায় সর্বাধিক বাসিন্দার সংখ্যা, হাইয়েস্ট লেভেল, অর্থাৎ আমি অপটিমাম লেভেলে পৌঁছচ্ছি কিনা, এই যে লেভেলটা, সেটাই ক্যারিং ক্যাপাসিটি। পরিবেশ সংরক্ষণে পর্যটন কীরকম হওয়া উচিত? দেখো, সচেতন ও দায়িত্বপূর্ণ ব্যবহার। আমরা গেলাম, আমরা ট্রেন থেকে ম্যাক্সিমাম সময় প্যাকেট খেয়ে ওই বাদামের প্যাকেটটা ফেলে দিলাম, আমরা বোতলে জল খেলাম, বোতলটা ট্রেন থেকে ফেলে দিলাম। এরকম করলে কোনোদিন পরিবেশ ঠিক হবে না, কেননা বোতলগুলোও কিন্তু প্রকৃতিতে পড়ে নষ্ট করছে। সুতরাং আমাদের উচিত কি? সেটাকে ক্যারি করা এবং নির্দিষ্ট ডাস্টবিনে সেটাকে ফেলা। অর্থনৈতিক কর্মকাণ্ডে পরিবেশের নিয়ন্ত্রক আইন কি? বাতাস, জল, ভূমি দূষণ নিয়ন্ত্রণ সহায়ক অর্থনৈতিক কর্মকাণ্ডে পরিবেশ নিয়ন্ত্রণের ভূমিকা পালন করে থাকে। নেক্সট প্রশ্ন বলছে, জনঘনত্বের বাহ্যিক দ্রুত বৃদ্ধির ফলাফল কি? দেখো, ভূমির উপযোগিতা হ্রাস, দূষণ বৃদ্ধি পাওয়া, এগুলো সবই জনঘনত্বের বাহ্যিক প্রভাব। পরিবেশগত সচেতনতা, সামাজিক উপাদান, শিক্ষা, গণমাধ্যম, সামাজিক আন্দোলন, এগুলোর মাধ্যমে আমরা পরিবেশগত সচেতনতা এগিয়ে নিয়ে যেতে পারি। এই কটা ছিল আমাদের মূল প্রশ্ন।
এবার আমি প্রথমেই বলেছিলাম যে নদী, সমুদ্র, হিমবাহ, বায়ু এগুলোর মধ্যে খুব ইম্পর্টেন্ট কিছু প্রশ্ন আছে যেগুলোকে আমরা এবার দেখব। ওকে, চলো। তো আমরা দেখতে পাচ্ছি যে নদী থেকে কিছু প্রশ্ন ইম্পর্টেন্ট, যেগুলো নদী দ্বারা গঠিত অক্সবো লেক কাকে বলে না, নদীর বাঁকে ছিন্ন অংশ, পড়ে থাকা জলাধার অংশকে আমরা রিভার অক্সবো লেক বা মিয়েন্ডার থেকে তৈরি হওয়া লেক বলতে পারি। পরের প্রশ্ন বলছে যে কোন প্রকার স্থলরূপটি নদীর ক্ষয় প্রক্রিয়ায় তৈরি হয়? ক্যানিয়ন। ক্যানিয়ন একটি যেটা নদীর ক্ষয় প্রক্রিয়ায় তৈরি হচ্ছে। ডেল্টা আমরা সঞ্চয় পাচ্ছি, প্লাবনভূমি সঞ্চয় পাচ্ছি, অ্যাটল আমরা সমুদ্রে পাচ্ছি, একমাত্র এটা ক্ষয়ের মাধ্যমে হচ্ছে। প্লাবনভূমি সাধারণত কোথায় গঠিত হয়? নদীর মধ্য ও নিম্ন প্রবাহে প্লাবনভূমি তৈরি হয়। পার্বত্য অঞ্চলেও কিন্তু যদি বাদ দেওয়া হয় নদীতে, অনেক সময় নদী তার প্লাবনভূমি তৈরি এগিয়ে যেতে পারে। তিস্তার ক্ষেত্রে আমরা প্লাবনভূমি দেখতে পাই, ছোট হলেও দেখা যায়। মেঘনা নদীর ডেল্টা কিসের মাধ্যমে গঠিত? পলিস্থাপন। মেঘনা নদীর ডেল্টার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি। নদীর মিয়েন্ডার কি ধরনের ভূমিরূপ? স্বাভাবিক একটা ক্ষয়জনিত ভূমিরূপ। এটা সবাই না এই সঞ্চয়জাত ভূমিরূপের মধ্যে ভেবে ফেলে, অনেকেই, সবাই নয়। মিয়েন্ডার কিন্তু একটা ক্ষয়জনিত ভূমিরূপ, এটা মাথায় রাখবে। নদী গঠনের জন্য কাটব্যাঙ্ক এবং পয়েন্ট বার অবিচ্ছিন্ন অংশ। কেন না, বাঁকা নদী চর তৈরি হলে নদী গঠনে কাটব্যাঙ্ক তৈরি হয়, পয়েন্ট বার ফর্মেশন নেয়। আমি একটু আগে বলেওছি। প্লিস্টোসিন কালে কোন নদী অঞ্চল বৈশিষ্ট্য দেখা যায়? পুনর্নবীকরণ করা নদী, অর্থাৎ যেগুলো রিসাইকেলড হয়েছে বলা যেতে পারে, অর্থাৎ রেজুভিনেটেড রিভার সিস্টেম। ওকে, ব্রেডেড চ্যানেলের মূল বৈশিষ্ট্য কি? ব্রেডেড মানে কি? ব্রেডেড মানে হচ্ছে বিনুনি আকৃতি নদী। এই ধরনের নদী অগভীর হবে, বহু স্রোত তৈরি করবে, বিভিন্ন ধারা তৈরি করবে। ইনসেলবার্ট শব্দটি কোন নদী সংক্রান্ত ভূমিরূপ নির্দেশ করে? পাহাড় ঘেরা উৎকৃষ্ট, মানে পাহাড় ঘেরা যে টিলা স্বরূপ, সেখানে যদি নদী এরকম বাঁক নেয় সেক্ষেত্রে ইনসেলবার্ট নদী ক্ষেত্রেও ইউজ হয়ে থাকে। নদী নিরবিচ্ছিন্ন ক্ষয়ের প্রধান কারণ কি না? শক্তিমান প্রবাহ, ঢালমান স্তরে প্রবাহ, বারবার নদী একইভাবে প্রবাহিত হচ্ছে। এখানে প্রশ্ন বলছে যে কোন পদ্ধতিতে কাঠামোগুলি নদী দ্বারা কোন প্রক্রিয়ায় গঠিত হয়? না, এখানে যৌবন হবে। হ্যাঁ, এখানেও একটু বানানটা গন্ডগোল হয়েছে। যৌবন স্ট্রাকচারগুলো বা কাঠামোগুলো এখানে নেওয়া হয়েছে। কোন প্রক্রিয়ায় গঠিত হয়? ক্ষয়ের মাধ্যমে তৈরি হচ্ছে। কোনটি নদীভিত্তিক প্লাবনভূমির উদাহরণ নয়? দেখা যাচ্ছে ইয়ার্স রক, বাকিগুলো দেখো সবই কিন্তু নদীভিত্তিক প্লাবনভূমি। আচ্ছা, এবার যদি আমি বায়ুতে চলে আসি, সেখানে দেখা যাচ্ছে বারখান কি? বারখান হচ্ছে গৌমুজাকৃতি মরুভূমির বালুকাকৃতি টিলা। বারখান তো তোমরা জানো যে মরুভূমির মধ্যে যে টিলা সম্পূর্ণ বালিয়ারি তৈরি হচ্ছে। নেক্সট বলছে ইয়ারদাং। ইয়ারদাং বৈশিষ্ট্য কিভাবে গঠিত হয়? বায়ু দ্বারা অসম ক্ষয় কোনোভাবে গঠিত হলে কঠিন শিলা ক্ষয়ী হয়ে ইয়ারদাং ফর্মেশন নেয়। স্টার ডিউনের বৈশিষ্ট্য কি? বহুমুখী, তার ফলে বহুমুখী বাতাসের কারণে রেডিয়াল আকার নেয় স্টার ডিউন। ডিপ্লেশন হলো কোথায় তৈরি হয়? না, বায়ু দ্বারা নিচু অংশ গর্ত হয়ে হলো ফর্মেশন নেয়, ডিপ্লেশন হলো বলছি। নেক্সট বলছে কোনটি বায়ু দ্বারা গঠিত? কোনটি বায়ু দ্বারা গঠিত ক্ষয় ভূমিরূপ নয়? পেডিমেন্ট কিন্তু ক্ষয় নয়, সঞ্চয়ের ফলে তৈরি হয়। লোয়েস কি ধরনের ভূমিরূপ? বায়ুর দ্বারা সঞ্চিত সূক্ষ্ম কণাস্তর হচ্ছে লোয়েস। বাইংলের জন্য উপযুক্ত অবস্থান। বাইংলে কিন্তু একটি বিশেষ পদ্ধতি যেটা শুষ্ক উষ্ণ মরুভূমি অঞ্চলে হয়, এটা বইতে নাও পাওয়া যেতে পারে, এই জন্য এটা অ্যাড করেছি। শুষ্ক উষ্ণ মরুভূমি অঞ্চলে বাইংলে কিন্তু তৈরি হতে থাকে। কোনটি বায়ু দ্বারা ক্ষয়কার্য নয়? বায়ু দ্বারা ক্ষয়কার্য নয় হচ্ছে প্রসারণ। বাকিগুলো কিন্তু সবই ক্ষয়কার্যের পদ্ধতি বায়ুতে দেখা যায়। অ্যাব্রেশন, সল্টেশন, ডিফ্লেশন। আমি যখন বায়ু পড়িয়েছিলাম সেখানে কিন্তু আছে, ইউটিউব ভিডিও একটু দেখে নাও, সেখানে পেয়ে যাবে। ব্লো আউট মূলত কোথায় তৈরি হয়? মরুভূমি অঞ্চলে বালির চ্যানেল যখন হয় তখন ব্লো আউট ফর্মেশন নেয়। উপত্যকা সম্প্রসারণে বায়ুর প্রধান ভূমিকা কি? বালু স্থানান্তর ও জমা আমরা দেখতে পাচ্ছি। নেক্সট হচ্ছে কোনটি মরুভূমিতে ক্ষয়জনিত প্ল্যাটফর্ম? ক্ষয়জনিত প্ল্যাটফর্ম বেসিক্যালি পেডিপ্লেন। রিপল মার্কস কোথায় সাধারণত দেখা যায়? আটাকাকৃতি বালির পৃষ্ঠে রিপল মার্কস, মানে আমরা যদি বালির এরকম উপরে এরকম দাগগুলো দেখতে পাই, সেখানে রিপল মার্কস বায়ু চলার ফলে বাধা পেয়ে পেয়ে তৈরি হয়। চলে আসছি সামুদ্রিক অঞ্চলে। সামুদ্রিক ক্ষয়বশত গঠিত স্ট্যাক কি বলা হয়? প্রধান ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হয়ে পাথরের স্তম্ভ তৈরি করে স্ট্যাক ফর্মেশন। এটা ছবি দেখলেই বুঝতে পারবে, দেখে নেবে অবশ্যই। নেক্সট হচ্ছে দেখো ক্লিফ কোথায় গঠিত হচ্ছে? সমুদ্র তীরবর্তী ক্ষয়স্থল হয়ে ক্লিফ ফর্মেশন নেয়, ঝুলন্ত অবস্থান তৈরি করে। স্পিড কি ধরনের গঠন? উপকূলবর্তী বার
আধা দ্বীপ স্পিড ফর্মেশন নেয়। স্যান্ডবার কোথায় গঠিত হয়? উপকূলবর্তী সমান্তরাল বালি স্তরে স্যান্ডবার আমরা দেখতে পাচ্ছি। নেক্সট হচ্ছে কোনটি সামুদ্রিক পলি জমার ফলে তৈরি হচ্ছে? দেখো বিচ সামুদ্রিক পলি ফর্মেশনে তৈরি হচ্ছে। কাটার কোথায় পাওয়া যায়? এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট, সমুদ্র তীরবর্তী ক্ষয়ক্রিয়ায় গঠিত গভীর খাত কাটার। লেগুন কিভাবে তৈরি হয়? না প্রবাল দ্বারা বাধাপ্রাপ্ত অংশ আটকে পড়ে জলগহ্বর তৈরি হলে আমরা লেগুন ফর্মেশন পাই। আমাদের সব থেকে কাছের লেগুন আমাদের চিল্কা, সেটাও কিন্তু এই ফর্মেশন। প্রবাল যদিও নয় ওখানে, এমনি কাট অফ হয়ে গেছে। কোনটি বিপরীতচ্ছেদ বাধা ওয়েবকাট প্ল্যাটফর্ম নির্দেশ করে? কোনটি? না সমুদ্র তীরবর্তী সমতল পিছনের অঞ্চলে গঠিত চওড়া পিঠভূমি একটা ওয়েবকাট প্ল্যাটফর্মের অংশ। ফজার কোথায় পাওয়া যায়? না উপকূলবর্তী বিপরীতচ্ছেদের কারণে গঠিত ক্ষয়যুক্ত খাড়া দেওয়াল আমরা ফজার নামে পরিচিত হয় দেখতে পাই। একটু ছবিগুলো দেখবে কিন্তু, হ্যাঁ, গুগল করে বা যদি বইতে থেকে থাকে। ক্রিপ্টড কোথায় গঠিত হয়? না সমুদ্রের গভীরে প্রবাল দ্বারা গঠিত গুহা ক্রিপ্টড নামে পরিচিত। নেক্সট প্রশ্ন বলছে দেখো কোনটি ফেরোম্যাঙ্গানিজ নির্ভর সামুদ্রিক গঠন? ফেরোম্যাঙ্গানিজ নির্ভর সামুদ্রিক গঠন বেসিক্যালি সমুদ্রের নাডিউল, সেটাই কিন্তু ফেরোম্যাঙ্গানিজ ফর্মেশন নেয়। কোনটি সমুদ্র তীরবর্তী পলি জমার উদাহরণ? না বিচ। চলে আসছি পরবর্তী পর্যায়ে হিমবাহতে। আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি, একটুখানি ধৈর্য ধরো, আর কয়েকটা প্রশ্নই রয়েছে। ক্রেভাস কি ধরনের গঠন? না হিমবাহের বরফে ফাটল। আমি এটা নিয়ে আগেও প্রশ্ন করেছি যে এখানে ফাটলে তৈরি হয় এবং মানুষ কিন্তু অনেক সময় পর্বতারোহীরা পড়ে মারাও যায়। এরি কি ধরনের ভূমিরূপ? বরফ গলানো জলধারা দ্বারা গঠিত উপত্যকা এরি নামে পরিচিত। হর্ন সাধারণত কোথায় দেখা যায়? বহু হিমবাহ কর্তনযুক্ত উচ্চ শৃঙ্গ অঞ্চলে। মোরেন কি হয়? হিমবাহ দ্বারা স্থানান্তরিত শিলাস্তর ও পাথর ক্ষয় হয়ে গিয়ে মোরেন তৈরি হতে পারে, যেখানে গ্রাবরেখা বলা হয় মোরেনকে। ফিওর্ড কোথায় গঠিত হচ্ছে? দেখা যাচ্ছে হিমবাহ কর্তনকৃত উপত্যকা সমুদ্রে প্রবাহিত হয়ে ফিওর্ড তৈরি হচ্ছে। ড্রামলিন কোথায় ঘটে যায়? হিমবাহের কারণে উঠা বসা ছোট ছোট ঢিপি। আমরা জানি যে একে উল্টানো ডিমের স্ট্রাকচারের মতোও লাগে, সেই কারণে একে এইভাবে বলা হয়। কার্ক কিভাবে উৎপন্ন হয়? হিমবাহের উৎসবর্তী অববাহিকায় গোলাকার গর্তকে কার্ক বলা হয়। এগুলো তোমরা সবই বুঝতে পারো, এগুলো জানো যেহেতু ছোটবেলা থেকে পড়ে আসছো। নেক্সট ভূমিরূপের নাম এসকার। এসকার কি ধরনের তৈরি হয়? না হিমবাহের নিচ দিয়ে বয়ে চলা জলাধারার পলিস্তর এসকার ফর্মেশন নেয়। এস ফর্মেশনও নিয়ে থাকে, এই কারণে এসকার। উচ্চারণটা বারামিটার। বারামিটার কি? না হিমবাহের সম্মোহিত অঞ্চল কেন্দ্রকে বারামিটার বলে। অনেকে এটাকে ব্যারোমিটার ভাবতে পারো, না একদমই নয়। বারামিটার আমাদের হিমবাহের এক ধরনের কেন্দ্রীয় অঞ্চল। ভ্যালি গ্লেসিয়ার কেমন গঠিত হয়? না পাহাড়ের খাড়া উপত্যকা বরাবর বরফ প্রবাহ তৈরি হলে আমরা ভ্যালি প্রবাহ বা ভ্যালি গ্লেসিয়ার দেখতে পাই। রোচে মতানে কি? রোচে মতানে কি? না হিমবাহ স্থানান্তরিত ক্ষয়িত পাথর হচ্ছে রসে মতানে। স্যাকুয়েটার বা সার্কুয়েটার কোন ক্ষেত্র? না হিমবাহের অব্যবহারে গোলাকার অববাহিকা আমরা সার্কুয়েটার নামে জানি। আচ্ছা, এবার চলে আসছি কাস্টেড ভূমিরূপ বা চুনাপাথরযুক্ত অঞ্চল বা কাস্ট অফ গ্রাউন্ড ওয়াটার। এটা খুব ইম্পর্টেন্ট, এখান থেকে প্রচুর প্রশ্ন আসে। দেখো স্ট্যালাকটাইট কোথায় সৃষ্টি হয়? না গুহার ছাদের উপরে ঝুলন্ত ক্যালসিয়াম কার্বনেটের লেয়ার, যেটা কিন্তু ঝুলতে থাকে, একে আমরা স্ট্যালাকটাইট বলি। এটাও একটু আগে ছিল প্রশ্নে, অন্যরকমভাবে ছিল। সিঙ্কহোল কি? দেখো ভূপৃষ্ঠে আকস্মিকভাবে ধসে পড়া গর্ত হচ্ছে সিঙ্কহোল। তারপরে বলছে ক্রাস ট্রান্সপোর্টেশন বলতে কি বোঝায়? না দ্রবীভূত শিলা কিলাস বা ক্লেসকল বা এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরিত হচ্ছে জলের মাধ্যমে, সেটা হচ্ছে ক্রাস ট্রান্সপোর্টেশন। ড্রিপস্টোন বলতে কি বোঝায়? না গুহায় জমে থাকা যে খনিজ লেয়ার সেটা ড্রিপস্টোন তৈরি করে, অর্থাৎ হেলিকটাইট, স্ট্যালাকটাইট, স্ট্যালাগমাইট, ড্রিপস্টোন এগুলো সব একই জায়গায় তৈরি হয়। ল্যাপিস কোথায় পাওয়া যায়? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। না পাথরের উপর ক্ষয়িত চাদর কাস্ট অঞ্চলের খাদে যদি তৈরি হয় সেখানে আমরা ল্যাপিস পাবো। গুহার খিলান পড়ার সম্ভাব্য কারণ কি? প্রবল ক্ষয় বা দ্রবীভবনের ফলে গুহার ছাদ ভেঙে পড়ে, সেটাও হয়। গেইঞ্জার বা জেইঞ্জার কি ধরনের কাস্ট গঠন? উষ্ণ ঝর্ণা, জলীয় গ্যাস ও বাষ্পসহ পৃষ্ঠ প্রসারণের ফলে জেইঞ্জার তৈরি হয়ে থাকে। নেক্সট বলছে কাস্ট ফাউন্টেন কিসের জন্য বিখ্যাত? কাস্ট ফাউন্টেন ভূগর্ভস্থ চাপের কারণে সুপ্ত ঝর্ণা ফর্মেশন নিলে কাস্ট ফাউন্টেন তৈরি হয়। গ্রিক লেজার কোথায় গঠিত হয়? ভূগর্ভস্থ ক্ষয়ে গঠিত জিহ্বার আকৃতির গঠন হচ্ছে গ্রিক লেজার। খুব ইম্পর্টেন্ট টার্ম, এগুলো মাথায় রাখবে। সিনক্রেটিজম শব্দটি কোথায় ব্যবহৃত হয়? সিনক্রেটিজম কাস্ট অঞ্চলে বহু ধারার মিশ্রণ প্রক্রিয়া বোঝাতে সিনক্রেটিজম শব্দটি আমরা ব্যবহার করে থাকি। লাস্ট দুটি প্রশ্ন খুব ইম্পর্টেন্ট। ভাদস জোন কি? ভূপৃষ্ঠের নিচে অত্যন্ত আর্দ্র এলাকার উপরের অংশকে আমরা ভাদস জোন বা ভাদস ওয়াটার বলে থাকি, ভাদস ওয়াটার জোন বলে থাকি। ব্লু হোল বা ব্লো হোল সাধারণত কোথায় পাওয়া যায়? না প্রবাল প্রাচীর সংলগ্ন কাস্ট অঞ্চলে গভীর নীল গর্ত, জল জমা হয় তাই নীল
বা প্রাচীন জল থাকার জন্য এটাকে ব্লু দেখে, সেখানে ব্লো হোল সাধারণত পাওয়া যায় প্রবাল প্রাচীর সংলগ্ন কাস্টেড অঞ্চলে গভীর নীল গর্ত তৈরি করে। তো এই হচ্ছে আজকের 381খানা প্রশ্ন। তোমরা 5খানা চ্যাপ্টার পেলে, প্রত্যেকটা অংশ থেকে ছোট ছোট অল্প বিস্তর প্রশ্ন আমি দাঁড় করিয়েছি। কিছু কিছু জায়গায় ট্রান্সলেশনের সমস্যা হয়েছে, আমি তার জন্য ক্ষমা প্রার্থী। কিছু জায়গায় দ্রুত বলার জন্য অনেক কিছু প্রশ্ন স্কিপ করতে হয়েছে, খুব দ্রুত এগিয়ে গেছি, তার জন্যও ক্ষমা প্রার্থী। কিন্তু তোমরা প্রত্যেকটা প্রশ্নকে স্কিপ না করে পজ করে করে লিখে লিখে তার অ্যান্সারগুলোকে পরপর তৈরি করো। আরও ফাঁকা স্থান রাখো, প্রত্যেকটা চ্যাপ্টারের পাশে 1-1.5-2 পৃষ্ঠা করে ফাঁকা রাখো। আমি আরও প্রশ্ন সেশন তৈরি করব, রাখবো। তোমাদের অনেক ধন্যবাদ প্রত্যেকটা কোশ্চেনকে অ্যাটেন্ড করার জন্য। প্রত্যেককে ভালোভাবে তৈরি হতে আমি উপদেশ দেব। সামনের দিন তোমাদের সুখময় হোক, ভালো হোক। এবং অবশ্যই ভিডিও পছন্দ হলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব এবং অবশ্যই বেল নোটিফিকেশান অন রাখবে। সপ্তাহে 1 বা 2 ভিডিও আমি দেওয়ার চেষ্টা করছি তোমাদের জন্য। এর জন্য অনেক পরিশ্রম প্রয়োজন। আমি চেষ্টা করছি দ্রুততা যাতে তোমাদের সময়টা কাজে লেগে যায়। প্রত্যেককে ধন্যবাদ। ভালো থাকবে, শরীরের সুস্থতা বজায় রাখবে এবং অবশ্যই মা বাবার খেয়াল রাখবে। ধন্যবাদ।